সেটা হচ্ছে রিভার্স বায়াস। কারণ আমরা যেটা বলবো সেটা হচ্ছে রিভার্স বায়াস, রিভার্স বায়াস, রিভার্স বায়াস। ওকে, তো আসো তালাল ফোকাস। রিভার্স বায়াস, রিভার্স বায়াস কি জিনিস দেখো, আমরা ফরওয়ার্ড বায়াস পড়ছিলাম। ফরওয়ার্ড বায়াসে কি ছিল বলো? ফরওয়ার্ড বায়াসে কি ছিল? ফরওয়ার্ড বায়াসের মধ্যে তোমার একটা ডায়োড ছিল। ফরওয়ার্ড বায়াসের মধ্যে তোমার একটা ডায়োড ছিল। ফরওয়ার্ড বায়াসের মধ্যে তোমার একটা ডায়োড ছিল। এই ডায়োডটা একটা ব্যাটারির সাথে যুক্ত ছিল। এই ডায়োডের যেটা পি সেমিকন্ডাক্টর সেটা যুক্ত ছিল পজিটিভ এন্ডের সাথে, যেটা এন সেমিকন্ডাক্টর সেটা যুক্ত ছিল নেগেটিভ এন্ডের সাথে ব্যাটারি। এখন আমরা ব্যাটারিটাকে ফ্লিপ করে দিব, অর্থাৎ এখন আমার পি টাইপ যুক্ত থাকবে নেগেটিভ এন্ডের সাথে। পি টাইপ কার সাথে যুক্ত থাকবে? নেগেটিভ এন্ডের সাথে যুক্ত থাকবে। কি এটা সোজা হচ্ছে? হ্যাঁ, পি টাইপ যুক্ত থাকবে কার সাথে? নেগেটিভ এন্ডের সাথে যুক্ত থাকবে। পি টাইপ যুক্ত থাকবে নেগেটিভ এন্ডের সাথে, পি টাইপ যুক্ত থাকবে নেগেটিভ এন্ডের সাথে, আর এন টাইপ যুক্ত থাকবে পজিটিভ এন্ডের সাথে। এন টাইপ যুক্ত থাকবে কার সাথে? পজিটিভ এন্ডের সাথে। বুঝছো? পি টাইপ যুক্ত থাকবে নেগেটিভ এন্ডের সাথে, এন টাইপ যুক্ত থাকবে পজিটিভ এন্ডের সাথে। তো এই যে আমার ব্যবস্থাটা, এটাকে আমি কি বলতেছি? রিভার্স বায়াস। এই যে কানেকশনটা, এটাকে আমরা কি বলতেছি? রিভার্স বায়াস। তো আমাদের ফরওয়ার্ড বায়াসে কি কি হতো? হ্যাঁ, এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে তোমার এন টাইপ, এটা হচ্ছে তোমার পি টাইপ। পি টাইপকে তুমি যুক্ত করছো নেগেটিভ এন্ডের সাথে, এন টাইপকে তুমি যুক্ত করছো পজিটিভ এন্ডের সাথে। এটাকে কি বলা হয়? এই কানেকশনটাকে কি বলা হয়? রিভার্স বায়াস বলা হয়। রিভার্স বায়াস বলা হয়। আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার এই যে ব্যাটারিটা আছে, ব্যাটারি কি করতে চাইবে? দেখো, এটা ব্যাটারি নেগেটিভ এন্ড না? নেগেটিভ এন্ড না? হোল কি সামওয়াট পজিটিভ, সামওয়াট পজিটিভ। তো নেগেটিভ এন্ড কি করবে? পজিটিভ জিনিসকে টানবে না? আর এটা কি পজিটিভ এন্ড, ও কি নেগেটিভ জিনিসপাতিকে টানবে না? তাহলে তুমি দেখতেছো যে ফ্রি ইলেকট্রন আর হোল, এই দুইটা একটা অ্যাট্রাকশন ফিল করবে কার দিকে? ব্যাটারির দিকে। তো এই যে অ্যাট্রাকশনটা আছে, এই অ্যাট্রাকশনটার কারণে আলটিমেটলি কি হবে? মাঝখানে যে ডিপ্লেশন লেয়ারটা ছিল এটা বেড়ে যাবে। কি হবে? ডিপ্লেশন লেয়ার বেড়ে যাবে। ডিপ্লেশন লেয়ার ইনক্রিজেস, ডিপ্লেশন লেয়ার ইনক্রিজেস। তাহলে রিভার্স বায়াসে কি হয়? ডিপ্লেশন লেয়ার বেড়ে যায়, ডিপ্লেশন লেয়ার বেড়ে যায়। কোথায় বেড়ে যায়? রিভার্স বায়াসে। কেন? কারণ আমার যে ব্যাটারিটা আছে, আমার ব্যাটারিটা কি করতেছে? আমার ব্যাটারিটা পজিটিভ এন্ড এন টাইপ থেকে ইলেকট্রনকে পুল করতেছে, আর ব্যাটারিটা নেগেটিভ এন্ড পি টাইপ থেকে হোলকে পুল করতেছে। কাকে পুল করতেছে? হোলকে পুল করতেছে। ঠিক আছে? তো ইলেকট্রন গুলো যদি রাইটে চলে যায়, হোল গুলো যদি লেফটে চলে যায়, তাহলে আলটিমেটলি আমার ডিপ্লেশন লেয়ার কি হয়ে যাচ্ছে? ডিপ্লেশন লেয়ার ইনক্রিজ হয়ে যাচ্ছে। সহজ ভাষায় মাথায় রাখবো, ডিপ্লেশন লেয়ার কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে। আচ্ছা, ডিপ্লেশন লেয়ার যদি ইনক্রিজ হয়, তুমি চিন্তা করো, ডিপ্লেশন লেয়ার যদি ইনক্রিজ হয়, তাহলে এখানে কি কোনো প্রকার ইলেকট্রিক কারেন্ট হবে? কেমনে হবে? ডিপ্লেশন লেয়ার যদি ইনক্রিজ হয়ে যায়, ডিপ্লেশন লেয়ার ইনক্রিজ হয়ে যাচ্ছে। আগে ডিপ্লেশন লেয়ার কমে যাচ্ছিল বলে আমার ইলেকট্রিক কারেন্ট হচ্ছিল। ফরওয়ার্ড বায়াসে ডিপ্লেশন লেয়ার কমে যায় তাই বলে ইলেকট্রিক কারেন্ট হয়, আর এখানে ডিপ্লেশন লেয়ার বেড়ে যায় তাই বলে ইলেকট্রিক কারেন্ট হবে না। তো নো ইলেকট্রিক কারেন্ট। এবার তোমাদের সিলেবাসে যেটা গড়বড় করছে সেটা বলি। এই যে নো ইলেকট্রিক কারেন্ট কথাটা আছে, এই কথাটা হচ্ছে ডাহা মিছা কথা। কি বলে এটাকে? কেন? কারণ সত্য না। তোমার এখানে একটা কারেন্ট ফ্লো হয়। কি ফ্লো হয়? একটা কারেন্ট ফ্লো হয়। এই যে কারেন্ট ফ্লো হয়, এই কারেন্টটাকে বলে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এই কারেন্টটাই কি বলে? রিভার্স স্যাচুরেশন কারেন্ট। রিভার্স স্যাচুরেশন কারেন্ট, এটার নাম কি? এটার নাম হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। আচ্ছা, কেন রিভার্স স্যাচুরেশন কারেন্ট থাকা সত্ত্বেও বলতেছে নো কারেন্ট ফ্লো? কারণ এই যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট আছে, এটা প্রায় জিরোর সমান। এটা প্রায় জিরোর সমান। এই কারণে এটাকে কি বলা হয়? নো কারেন্ট বলা হয়। ঠিক আছে? এই কারেন্টটা থাকা সত্ত্বেও কি বলা হয়? নো কারেন্ট বলা হয়। বুঝছো বিষয়টা? ওকে, এবার তোমার এখানে যে ব্যাটারির ভোল্টেজটা আছে, এটা যদি অনেক বেশি বলা হয়, কার থেকে? ভোল্টেজ ব্যারিয়ার থেকে, V1 থেকে, তাহলে তোমার এখানের মধ্যে ইলেকট্রিক কারেন্ট র্যাপিডলি বাড়বে। মানে এখানে সার্কিটের মধ্যে
হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো হবে। এই হিউজ কারেন্ট ফ্লো হওয়ার ঘটনাটা, হ্যাঁ, এই হিউজ কারেন্ট ফ্লো হওয়ার ঘটনাটাকে কি বলে? জেনার ইফেক্ট। কি বলে? জেনার ইফেক্ট। এবার আমরা যদি রিভার্স বায়াস আর ফরওয়ার্ড বায়াসের গল্পটা একটা গ্রাফের মধ্যে দেখি, একটা গ্রাফের মধ্যে দেখি, তো আমরা ফরওয়ার্ড বায়াসের গল্পটা বলি। এখানে আমরা উপরে ড্র করবো হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এখানে ড্র করবো ফরওয়ার্ড বায়াস, এখানে ড্র করবো আমরা রিভার্স বায়াস। ঠিক আছে? ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস। তো ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস, তো এই যে গ্রাফ আছে, গ্রাফের ওয়াই অ্যাক্সিস বরাবর আছে হচ্ছে আমার কারেন্ট, এক্স অ্যাক্সিস বরাবর আছে হচ্ছে আমার ভোল্টেজ। ঠিক আছে? এবার আমার যদি ফরওয়ার্ড বায়াসের কথা আমরা চিন্তা করি, ফরওয়ার্ড বায়াসে আমার ভোল্টেজ ব্যারিয়ারের আগ পর্যন্ত কোনো প্রকার কারেন্ট ফ্লো হয় না। ভোল্টেজ ব্যারিয়ার থেকে অল্প পরিমাণ বেশি ভোল্টেজের কোন একটা ব্যাটারি ইউজ করলেই কি হয়? কারেন্টটা ফ্লো হয়। তো তুমি যত তোমার ভোল্টেজ ব্যারিয়ারের তুলনায় তুমি যত বেশি ভোল্টেজের ব্যাটারি ইউজ করবা, তোমার এখানে কারেন্টটা তত বেশি হবে। এখানে কারেন্টটা কেমন ট্রেন্ড দেখাবে? একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ দেখাবে। ঠিক আছে? এটা কার জন্য ছিল? এটা ছিল ফরওয়ার্ড বায়াসের জন্য। কার জন্য ছিল? ফরওয়ার্ড বায়াসের জন্য ছিল। এবার রিভার্স বায়াসের ক্ষেত্রে আসি। রিভার্স বায়াসের ক্ষেত্রে দেখো, তোমার ইনিশিয়ালি একদম জিরোর কাছাকাছি একটা কারেন্ট আছে। এই কারেন্টটা কিন্তু কাইন্ড অফ লাইক কনস্ট্যান্ট, মানে এই কারেন্টটা তৈরি হওয়ার পরে এই কারেন্টটা চেঞ্জ হবে না। মানে এটাকে তুমি এভাবে ড্র করতে পারো, যে কোনো একটা লাইন দিয়ে এভাবে ড্র করতে পারো। তো এটা কি? এটা তোমার জিরোর কাছাকাছি, মানে জিরো থেকে অল্প বড় হইতে পারে, আবার মানে অল্প বড় ধরলাম বা অল্প ছোট ধরলাম। ঠিক আছে? এরপরে ধরো তোমার কি, এরপরে ধরো তোমার এখানের মধ্যে কি হলো? এখানের মধ্যে বেশি পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করা হলো, মানে ব্যারিয়ার ভোল্টেজ থেকে কি করা হলো? বেশি পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করা হলো। ভোল্টেজ ব্যারিয়ার থেকে বেশি পরিমাণ, মানে বেশি মানে অনেক বেশি পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করা হলো। এমন সময় কারেন্টটা কি কেমন হবে? কারেন্টটা কেমন হবে? র্যাপিডলি ইনক্রিজ করবে, র্যাপিডলি ইনক্রিজ করবে। তো এই যে ইফেক্টটা আছে, ইফেক্টটাকে কি বলা হয়? এই ইফেক্টটাকে বলা হয় জেনার ইফেক্ট। ইফেক্টটা কি বলা হয়? জেনার ইফেক্ট। জেনার ইফেক্ট, জেনার ইফেক্ট, জেনার ইফেক্ট, জেনার ইফেক্ট না জেড, জেনার ইফেক্ট। জেনার ইফেক্টের মধ্যে এন একটা, জেনার ইফেক্টে এন কয়টা? একটা। আচ্ছা, একটা এন কেটে দিই। জেনার ইফেক্টে এন একটা, বুঝছো? হচ্ছে জেনার ইফেক্ট। জেনার ইফেক্টের একটা নাম কি? ব্রেকডাউন ইফেক্ট। জেনার ইফেক্টের একটা নাম কি? ব্রেকডাউন ইফেক্ট। তাহলে এই ঘটনাটা কখন হয়? রিভার্স বায়াসে হয়। তাহলে যদি কখনো আসে হোয়াট ইজ জেনার ইফেক্ট বা হোয়াট ইজ ব্রেকডাউন ইফেক্ট, তুমি কি বলবা? in case of reverse effect কেন লিখছে? in case of reverse bias we observe a very minimum saturation current বা reverse saturation current. Reverse saturation current if the voltage of the battery connected in reverse bias with the diode is increased such that the voltage of the battery is much higher than the voltage barrier. In such cases, in such cases, in such cases, in such cases, a huge amount of current flow is observed in reverse bias. This effect is called Zener effect or breakdown effect. Or breakdown effect. Okay. বুঝছি আমরা বিষয়টা? Okay. তো আমরা একটু পড়ালেখা করি। তো আমরা এখন যাবো হচ্ছে রেকটিফায়ারে। কোথায় যাবো? রেকটিফায়ার, 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 রেকটিফায়ার। বলো রেকটিফায়ার কি জিনিস? আমাদের অল্টারনেটিং কারেন্ট আছে। কি আছে? অল্টারনেটিং কারেন্ট। তো এই যে অল্টারনেটিং কারেন্ট আছে, এই যে আমার অল্টারনেটিং কারেন্ট আছে, এই অল্টারনেটিং কারেন্টটা কেমন? বলো। অল্টারনেটিং কারেন্ট হচ্ছে এমন একটা কারেন্ট যার ডিরেকশন থ্রুআউট দ্য টাইম কি হয়? চেঞ্জ হয়। একবার একদিকে আর একবার ঠিক তার অপোজিট দিকে, দেখে কি বলা হয়? অল্টারনেটিং কারেন্ট বলা হয়। একবার একদিকে আরেকবার কি? ঠিক তার অপোজিট দিকে। একবার একদিকে ঠিক তার, আরেকবার কি? ঠিক তার অপোজিট দিকে। বুঝা গেছে? ওকে।
দরকার নেই, থাকুক। থাকুক, বাদ দাও, হাত দিয়ে ড্র করে দিই, whatever। ওকে, এটা হচ্ছে আমাদের অল্টারনেটিং কারেন্ট। আমাদের অল্টারনেটিং কারেন্ট কিরকম, একবার একদিকে আরেকবার অন্যদিকে, একবার একদিকে আরেকবার অন্যদিকে। তো অল্টারনেটিং কারেন্টটাকে আমরা ওয়েভ দিয়ে একটু এক্সপ্রেস করতে পারি। অল্টারনেটিং কারেন্টটা যে ওয়েভ এমন কিন্তু না, আমরা অল্টারনেটিং কারেন্টের যে নেচারটা আছে এটাকে আমরা ওয়েভ দিয়ে এক্সপ্রেস করতে পারি। তো অল্টারনেটিং কারেন্টটা দেখতে আসলে বিষয়টা কি এরকম, দেখো আমি একটা সার্কিট ড্র করব, একটা সার্কিট ড্র করি আমি, ঠিক আছে? তো একটা সার্কিট ধরো আমি ড্র করলাম, এই সার্কিটটা কিরকম, ধরো সার্কিটটা হচ্ছে কিছুটা এরকম। এবার সার্কিটের মধ্যে যে কোনো কিছুই থাকতে পারে, সার্কিটের মধ্যে যে কোনো কিছুই থাকতে পারে, আমি যে কোনো কিছু থাকতে পারে সার্কিটের মধ্যে, আমি জাস্ট সোর্সটা দেখাবো। ধরো সার্কিটটা এই যে অংশটা আছে, এই অংশটার মধ্যে যে কোনো কিছু আছে, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। এখানের মধ্যে যে কোনো কিছু থাকতে পারে, এখানের মধ্যে যে কোনো কিছু থাকতে পারে, कुछ भी हो सकता है, এখানের মধ্যে যে কোনো কিছু থাকতে পারে। আমার জাস্ট মাথা ব্যথা হচ্ছে আমার অল্টারনেটিং কারেন্টটা নিয়ে। তো অল্টারনেটিং কারেন্টটা কিভাবে ড্র করা হয়, এভাবে ড্র করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। এটা কি অল্টারনেটিং কারেন্ট। তো অল্টারনেটিং কারেন্টটা আমরা লিখলাম, বুঝছো? তো এই যে অল্টারনেটিং কারেন্ট আছে, অল্টারনেটিং কারেন্টটা কিরকম জানো, আমার ব্যাটারির পজিটিভ এন্ড নেগেটিভ এন্ড কি সুনির্দিষ্ট না? এই অল্টারনেটিং কারেন্টের পজিটিভ এন্ড আর নেগেটিভ এন্ড সুনির্দিষ্ট না, ঠিক আছে? তো এই অল্টারনেটিং কারেন্ট অর্ধেক সময় এরকম পজিটিভ নেগেটিভ এন্ড দেখায়, আর বাদ বাকি অর্ধেক সময় এরকম পজিটিভ এন্ড নেগেটিভ এন্ড দেখায়, বুঝছো বিষয়টা? তার মানে হচ্ছে অর্ধেক সময় আমার এখানের মধ্যে কারেন্ট ফ্লো হবে ক্লকওয়াইজ, আর বাদ বাকি অর্ধেক সময় আমার এখানে কারেন্ট ফ্লো হবে অ্যান্টি ক্লকওয়াইজ। তো এটাই হচ্ছে আমার অল্টারনেটিং কারেন্ট। এখন বিষয়টা হচ্ছে আমার যে কোনো ডিভাইস শুধুমাত্র এক ডিরেকশনে কারেন্টকে অ্যাকসেপ্ট করে, অপোজিট ডিরেকশনে কারেন্ট দিলে ডিভাইসটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো তাহলে আমরা একটা ফান্ডামেন্টাল ফ্ল দেখতেছি অল্টারনেটিং কারেন্টে, সেটা হচ্ছে কি অল্টারনেটিং কারেন্টের যে দুইটা ডিরেকশন আছে, এই দুইটা ডিরেকশন আমার যে কোনো সার্কিটের যে কোনো ডিভাইসকে কি করে ফেলতে পারে, ফল্টি করে ফেলতে পারে বা নষ্ট করে ফেলতে পারে। তাহলে আমার কাছে কি করতে হবে, আমার কাছে এই যে দুইটা ডিরেকশন আছে, এই দুইটা ডিরেকশনের মধ্যে একটা ডিরেকশন পিক করতে হবে, যে ডিরেকশনটা আমার ডিভাইস একসেপ্ট করবে এবং সে ওই ডিরেকশনের কারণে নষ্ট হবে না, শুধুমাত্র একটা ডিরেকশন রাখতে হবে। তার মানে আমার দুইটা ডিরেকশনে একটা ডিরেকশন রাখতে হবে। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো, তোমার অল্টারনেটিং কারেন্ট অর্ধেক সময় একটা ডিরেকশনে কারেন্ট ফ্লো করে, বাদ বাকি অর্ধেক সময় অন্য ডিরেকশনে কারেন্ট ফ্লো করে, ঠিক আছে? এবার তুমি যদি শুধুমাত্র একটা ডিরেকশনে কারেন্ট রাখো, অন্য ডিরেকশনে কারেন্ট না রাখো, তার মানে হচ্ছে অর্ধেক সময় ডিভাইস কারেন্ট পাবে আর বাদ বাকি অর্ধেক সময় ডিভাইস কারেন্ট পাবে না। প্রথম 1 সেকেন্ড ধরো ক্লকওয়াইজ কারেন্ট যায়, পরের 1 সেকেন্ড ধরো অ্যান্টি ক্লকওয়াইজ যায়, এরপরের 1 সেকেন্ড আবার ক্লকওয়াইজ, এরপরের 1 সেকেন্ড আবার অ্যান্টি ক্লকওয়াইজ। তো যদি এইভাবে কারেন্টটা যায় তাহলে আমার ডিভাইস নষ্ট হবে। এবার আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টের ফ্লোটাকে বন্ধ করে দিই, শুধুমাত্র ক্লকওয়াইজ কারেন্টের ফ্লোটাকে রাখি আর অ্যাকর্ডিংলি আমি যদি ডিভাইসটাকে সেট আপ করি, তাহলে আমার প্রথম 1 সেকেন্ডের ক্লকওয়াইজ কারেন্ট ফ্লোটা ডিভাইস পাবে, দ্বিতীয় সেকেন্ডের অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লোটা ডিভাইস পাবে না। এরপরে আবার পরের 1 সেকেন্ডের ক্লকওয়াইজ কারেন্টটা ডিভাইস পাবে, এরপরের 1 সেকেন্ডের অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টটা ডিভাইস পাবে না। তো ডিভাইস 50% টাইম কারেন্ট পাচ্ছে না, বুঝা গেছে? তাহলে ডিভাইস শুধু একটা লাইট, এটা কি করবে, ব্লিঙ্ক করবে, ঠিক আছে? আবার এটাও ডিভাইসের জন্য কি না, ভালো না। তো আমরা কি করি, আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথম 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 1 সেকেন্ড যেটা ক্লকওয়াইজ কারেন্ট আছে ওইটা ডিভাইসকে ক্লকওয়াইজ ডিরেকশনেই দিই, দ্বিতীয় 1 সেকেন্ডে যে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট আছে ওইটাকে মারধর করে ওটাকে ক্লকওয়াইজ করি, আবার ডিভাইসকে দিই। এমনটা করলে কি হয়, ডিভাইস কন্টিনিউয়াসলি কারেন্ট একটা ডিরেকশনে পেতে থাকে, ঠিক আছে? তো এই যে কাজটা করতেছি
যে কারেন্টের দুইটা ডিরেকশন ছিল কিন্তু সার্কিটের মধ্যে অল্টারনেটিং কারেন্টের দুইটা ডিরেকশনকে একটা ডিরেকশন করে ফেলতেছে, এইটাকে কি বলা হয়? রেকটিফিকেশন। আর যে ডিভাইসটি রেকটিফিকেশন করে সেটা হচ্ছে রেকটিফায়ার। ঠিক আছে, তাহলে রেকটিফিকেশন কি? প্রসেস through which through which the process through which alternating current is made unidirectional in a circuit। এটাই কি বলে? রেকটিফিকেশন। বোঝা গেছে? এবার রেকটিফিকেশন দুই প্রকার, একটা হচ্ছে হাফ ওয়েভ, একটা হচ্ছে কি ফুল ওয়েভ। ফুল ওয়েভ তো হাফ ওয়েভ, ফুল ওয়েভ। হাফ ওয়েভ কোনটা? যে রেকটিফিকেশনের কারণে ব্লিঙ্ক করবে, মানে হচ্ছে কি ক্লকওয়াইজ ডিরেকশনেরটাই নিবে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনেরটাকে অ্যালাউ করবে না সার্কিটের মধ্যে। এটাই কি বলে? হাফ ওয়েভ, এই হাফ ওয়েভ রেকটিফিকেশন। ঠিক আছে, হাফ ওয়েভ রেকটিফিকেশন। ঠিক আছে, হাফ ওয়েভ রেকটিফিকেশন কি হয়? হাফ ওয়েভ রেকটিফিকেশনে কিভাবে লেখা যায় চিন্তা করতে দাও। হাফ ওয়েভ রেকটিফিকেশনের জন্য প্রথমে এটা লিখবা, alternating source causes current to flow in two opposite direction। Rectification in which current flow in a particular direction is restricted। Thus, the circuit rectification in which current flow in a particular direction is restricted and the circuit experiences current in the other direction। ঠিক আছে, এটাকে বলা হয় হাফ ওয়েভ রেকটিফিকেশন। আর ফুল ওয়েভ রেকটিফিকেশন কি? ফুল ওয়েভ রেকটিফিকেশন হচ্ছে রেকটিফিকেশনের ডেফিনিশন যেটা সেটাই। ঠিক আছে, তোমার দুইটা ডিরেকশনে কারেন্ট আছে, দুটো ডিরেকশনের কারেন্টটাই কি করা হয়েছে? এক ডিরেকশনে করা হয়েছে। তার মানে কি অল্টারনেটিং কারেন্ট কি করা হয়েছে? ইউনিডিরেকশনাল করা হয়েছে। ঠিক আছে, ওকে। ফুল ওয়েভ, হাফ ওয়েভ আমরা করছি। এবার ফুল ওয়েভ রেকটিফিকেশন গ্রাফে করব, হাফ ওয়েভ রেকটিফিকেশন গ্রাফে করব। আমরা অল্টারনেটিং কারেন্টকে কিভাবে এক্সপ্রেস করতে পারি? গ্রাফিক্যালি এক্সপ্রেস করতে পারি না? এভাবে একটা 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 ওয়ে বাকি তো। এটা কি? ধরো অল্টারনেটিং কারেন্ট, এটা হচ্ছে আমাদের
অল্টারনেটিং কারেন্ট। ঠিক আছে, এখন আমরা এখানে কি করব, হাফ ওয়েভ রেক্টিফিকেশন করব। হাফ ওয়েভ রেক্টিফিকেশন করলে কি হবে, এক ডিরেকশনের কারেন্ট সার্কিটে থাকবে আর বাদ বাকি আরেক ডিরেকশনের কারেন্ট কি থাকবে না, সার্কিটে থাকবে না। সেটা হচ্ছে কি আমার হাফ ওয়েভ রেক্টিফিকেশন। এবার ফুল ওয়েভ রেক্টিফিকেশন কেমন হবে দেখো। তো ফুল ওয়েভ রেক্টিফিকেশন কিছুটা এরকম হবে দেখো। ফুল ওয়েভ রেক্টিফিকেশনে তোমার ফুল ওয়েভ রেক্টিফিকেশনে তোমার অপোজিট সাইডের যেটা আছে ওইটাও কি হয়ে যাবে, মানে দুই ডিরেকশনেরটাই কি এক ডিরেকশনে আসবে। হাফ ওয়েভ রেক্টিফিকেশনে কি হচ্ছিল, শুধুমাত্র উপরেরটা সার্কিট এক্সপেরিয়েন্স করতেছিল, নিচেরটা রেস্ট্রিক্ট করা হয়েছিল। আর ফুল ওয়েভ রেক্টিফিকেশনে কি হচ্ছে, যে উপরেরটাও সার্কিট এক্সপেরিয়েন্স করতেছে, নিচেরটাও সার্কিট এক্সপেরিয়েন্স করতেছে, কিন্তু উপরেরটা নিচেরটা দুটোটাই সেম ডিরেকশনে এক্সপেরিয়েন্স করতেছে। তাহলে আমাদের উপরে কি দিলাম আমরা, এটা কি ছিল আমাদের হাফ ওয়েভ। কেন হাফ ওয়েভ বুঝতে, কারণ ওয়েভের কনসেপ্ট থেকে এটা তৈরি করা, এটা নেমিং করা হয়েছে। এটা কি ফুল ওয়েভ। এখন তুমি বলবা যে ভাইয়া এই যে রেক্টিফিকেশনটা আছে এটা কে করে, রেক্টিফায়ার। এবার রেক্টিফায়ার কে, ডায়োড। রেক্টিফায়ার কে ডায়োড। এখন প্রশ্ন হতে পারে যে হাউ অন আর্থ আ ডায়োড ইজ আ রেক্টিফায়ার। এটা হচ্ছে তোমার অল্টারনেটিং কারেন্ট। এটা হচ্ছে তোমার কি অল্টারনেটিং কারেন্ট। হ্যাঁ, এবার অল্টারনেটিং কারেন্ট থেকে আমরা কি বের করলাম, অল্টারনেটিং কারেন্ট থেকে আমরা ওয়্যারিং বের করলাম। ঠিক আছে, অল্টারনেটিং কারেন্ট থেকে আমরা ওয়্যারিং বের করলাম। এরপরে এটা কি স্ট্রেট হয়েছে না, এটা কি স্ট্রেট, এটাও স্ট্রেট না হলে কি করে চলে পরিযায়ী দিয়ে স্ট্রেট হালকা বাঁকা সব করে যায়। whatever, আমি তো বসছি বাঁকা, তো এটা বাঁকা হবে, কিছু করার নেই। আচ্ছা সেটাই হোক। ঠিক আছে, এখানের মধ্যে কি আছে, একটা কয়েল আছে। কয়েল মানে কি, মশার কয়েল। কোনো কিছুকে পেঁচাইলে ওটা কি হয়ে যায়, কি বলছো, কোনো কিছুকে পেঁচালে ওটাকে কি বলা হয়, কয়েল বলা হয়। মানে স্প্রিং এর মতন কোনো কিছু থাকলে ওটাকে কি বলা হবে, কয়েল বলা হবে। ঠিক আছে, এর একটা কয়েল। এরপর আমি এদিকে একটা কয়েল দিলাম। ঠিক আছে, এরপরে আমি তোমার ঠিক এই জায়গায় একটা আউটপুট দিব, সরি এই জায়গায় একটা কি দিব, রেজিস্ট্যান্স দিব। বুঝছো, ওকে। এবার এটা কি আমার অল্টারনেটিং কারেন্ট। এই জায়গায় এটা কি তৈরি করছে বলো, জানো এটা কি, এটা কি বলা হয়, এটাকে বলা হয় ট্রান্সফরমার। কি বলা হয়, ট্রান্সফরমার। দেখো আমরা কি জানি, আমরা জানি যে এটা হচ্ছে আমাদের ব্যাটারি। ফর এক্সাম্পল, ব্যাটারির সাথে যদি আমরা কি করি, একটা ওয়্যার কিভাবে যুক্ত করে একটা কয়েল তৈরি করি, তাহলে এই কয়েলটা সহ, কয়েলটা কি হিসেবে কাজ করবে, একটা ম্যাগনেটের মতন কাজ করবে। কিসের মতন কাজ করবে, তার মানে কি আমার ইলেকট্রিক্যাল ইফেক্ট আর ম্যাগনেটিক ইফেক্ট কি ইন্টার রিলেটেড। ইলেকট্রিক্যাল ইফেক্ট আর ম্যাগনেটিক ইফেক্ট ইন্টার রিলেটেড। তো আমরা এখানে কি করছি, ইলেকট্রিক্যাল ইফেক্ট দিয়ে ম্যাগনেটিক ইফেক্ট ক্রিয়েট করছি, ঠিক না। তাহলে আমরা ম্যাগনেটিক ইফেক্ট থেকে ইলেকট্রিক্যাল ইফেক্ট ক্রিয়েট করতে পারবো। কিভাবে পারবো, দেখো আমরা যদি কোন একটা কয়েলকে ভ্যারিয়েবল ম্যাগনেটিক ফিল্ডে রাখি, তাহলে সেই কয়েলের মধ্যে আমার ইলেকট্রিসিটি জন্ম নেয়। এটার এক্সাম্পল কি, এটার এক্সাম্পল হচ্ছে ছোটবেলায় আরসি যেসব গাড়ি ছিল, ওগুলো কি ভাঙছো কখনো, ভাঙছো, ভাঙার পর মোটরটা পাইছো না, ওটা ভাঙছো কখনো, মোটরটা ভাঙা নাই কখনো। হ্যাঁ, মোটরের ভেতরে কখনো দেখো নি জিনিসটা কিরকম। তো মোটরের ভেতরে তোমার একটা কি থাকে, একটা সাউথ পোল থাকে, একটা
নর্থ পোল থাকে, ঠিক আছে? তো এটা কি দুইটা ম্যাগনেট, ঠিক আছে? এরপরে তোমার এখানে কি থাকে, তোমার এখানের মধ্যে একটা কয়েল থাকে। কয়েলটা দেখতে এরকম, কয়েলটা দেখতে কিছুটা এরকম দেখো, তোমাকে বলি বিষয়টা দেখতে কিছুটা এরকম হয়। হ্যাঁ, বিষয়টা দেখতে কিছুটা এরকম হয়, ঠিক আছে? বিষয়টা দেখতে কিছুটা এরকম হয়। এবার তোমার তোমার এ বরাবর একটা কয়েল থাকবে, এরকম করে একটা কয়েল থাকবে। এটা আবার পেছন দিকে ঘুরায় আসে, কোন দিকে যাবে, পেছন দিকে ঘুরায় আসে এভাবে যাবে, পেছন দিকে ঘুরায় আসে আবার কি হবে, এভাবে যাবে, পেছন দিকে ঘুরায় আসে আবার কি হবে, এভাবে যাবে, পেছন দিকে ঘুরায় আসে আবার কি হবে, এভাবে যাবে, পেছন দিকে ঘুরায় আসে আবার কি হবে, এভাবে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা কয়েল। ওকে, এরপরে দেখো তোমার এখানেও কি আছে, একটা কয়েল আছে এরকম, পেছন দিয়ে আবার ঘুরে কি এদিকে আসবে, পেছন দিয়ে ঘুরে আবার কি এদিকে আসবে, এটা কি কয়েল, ঠিক আছে? ঠিক একইভাবে তোমার এখানে একটা কয়েল আছে, যেটা কি এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, বুঝছো বিষয়টা? মানে হচ্ছে ওদিকে নামে আবার পেছন দিয়ে কি করতেছে, না উঠতেছে। তো আমরা লাস্টেরটা একটু দেখাই, হ্যাঁ, বুঝছো বিষয়টা? ধরো এটার কারণে বাদ বাকিটা দেখা যাচ্ছে না আর কি। তো ঠিক একইভাবে আমাদের এখানেও কি থাকবে, একটা কয়েল থাকবে না, এরকম করে একটা কয়েল থাকবে না? তো তুমি দেখবে তোমার এখানের মধ্যে এরকম একটা কয়েলের একটা রড থাকে, যেটা হচ্ছে মোটরের মাঝখানে থাকে। এখন আমরা কয়েল গুলো উপর থেকে দেখতেছি, একটা কয়েল কি কালার, একটা কয়েল হচ্ছে আমার গ্রিন কালার, একটা কয়েল গ্রিন কালার, আর একটা কয়েল কি কালার, ব্লু কালার, আর একটা কয়েল কি কালার, ব্লু কালার, আর একটা কয়েল কি কালার, রেড কালার, একটা কয়েল কি কালার, হোয়াইট কালার। এখন সবগুলো কয়েল তো কপারের হয়, যেগুলো কপারের কালারের হয় আর কি। এখন আমি চারটা কয়েল যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে দেখাইছি, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করছে। এখন তুমি বলবা যে স্যার এখানে তো ইউনিফর্ম ইলেকট্রিক, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, আমরা এখানে কিভাবে, আপনি এখানের মধ্যে কিভাবে ইলেকট্রিসিটি প্রডিউস করবেন? আমি কি বলছি, যে আমি যদি ম্যাগনেটিক ফিল্ড ভেরিয়েবল রাখি, মানে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, এমন অবস্থায় কি তৈরি হবে, ইলেকট্রিসিটি তৈরি হবে, ঠিক আছে? কিন্তু এখন তো ইউনিফর্ম, কিভাবে ইউনিফর্ম, একটা সাউথ পোল একটা নর্থ পোল যদি এভাবে থাকে, দুইটা ফিক্সড ম্যাগনেট, তো দুইটা ফিক্সড ম্যাগনেটের মাঝখানে যে ইলেকট্রিক ফিল্ড, সরি ম্যাগনেটিক ফিল্ড, এটা তো কি ফিক্সড না? তাহলে এখানের মধ্যে আমরা ভেরিয়েবল কিভাবে তৈরি করব? এখন এই দুইটা ফিক্সড, কিন্তু আমার এখানে যে কয়েল গুলো আছে, কয়েল গুলো ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ড এক্সপেরিয়েন্স করবে। কিভাবে করবে জানো? কয়েল গুলোকে আমরা রোটেট করে দিব। যখন আমরা কয়েল গুলোকে রোটেট করাবো, যখন আমরা কয়েল গুলোকে কি করবো, রোটেট করাবো, তখন কয়েল গুলো কি এক্সপেরিয়েন্স করবে, ভ্যারিয়েবল ম্যাগনেটিক ফিল্ড এক্সপেরিয়েন্স করবে। যখন ভ্যারিয়েবল ম্যাগনেটিক ফিল্ড এক্সপেরিয়েন্স করবে, তখন কয়েল গুলোর মাঝখানে তৈরি হবে কি, ইলেকট্রিক্যাল ইফেক্ট, মানে হচ্ছে ইলেকট্রিসিটি তৈরি হবে। বুঝছো বিষয়টা? তোমার ইলেকট্রিক্যাল ইফেক্ট দিয়ে যেভাবে ম্যাগনেটিক ইফেক্ট তৈরি করা যায়, সেভাবে ম্যাগনেটিক ইফেক্ট দিয়ে ইলেকট্রিক্যাল ইফেক্ট তৈরি করা হয়। তো এটা নমুনা কোথায়, আমাদের মোটরে আছে। আমরা যদি মোটরটা ঘোরাই, মোটরের যে দুইটা আমার ওই আউটলেট আছে, হ্যাঁ, ওই দুইটা আউটলেটে যদি আমি একটা এলইডি লাইট লাগাই দিই, আর আমি যদি মোটরটা রোটেট করি, তাহলে দেখা যাবে এলইডি লাইটটা জ্বলবে। আমার মোটরটা কিন্তু একটা কি জেনারেটর রূপে কাজ করে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা তো বুঝছি যে ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ড কি তৈরি করে, আমার ইলেকট্রিক্যাল ইফেক্ট তৈরি করে, ঠিক না? বুঝছো? আচ্ছা তুমি আমাকে বলো, তোমার এই যে ব্যাটারি আছে, ব্যাটারির কাজ কি, কারেন্ট তৈরি করা। এই যে কারেন্ট আছে, কারেন্ট এটাকে কি করতেছে, ম্যাগনেট করে ফেলতেছে। এটা কি জেনারেটর বা অল্টারনেটিং কারেন্ট সোর্স। ব্যাটারি যেরকম কারেন্টের সোর্স, জেনারেটরও কি কারেন্টের সোর্স। মানে এটা অল্টারনেটিং আর এটা কি ডিরেক্ট। তো অল্টারনেটিং হোক বা ডিরেক্ট হোক, কারেন্ট তো তৈরি করতেছে দুজন। তো কারেন্ট যদি তৈরি করে, আমার এই যে কয়েলটা আছে, এটা কি ম্যাগনেট হবে কি হবে না? যদি কারেন্ট তৈরি করে, বা ও কারেন্ট তৈরি করে, ও কারেন্ট তৈরি করে, ও যদি কয়েলকে ম্যাগনেট বানাইতে পারে, তাহলে ও কি এই কয়েলটাকে ম্যাগনেট বানাবে নাকি না? এখানের মধ্যে যে কারেন্ট আছে, এটা কি ফিক্সড নাকি না? ফিক্সড। ব্যাটারি থাকলে কারেন্ট কি ফিক্সড, ডিরেক্ট কারেন্ট কি ফিক্সড, আর অল্টারনেটিং কারেন্ট কি ফিক্সড না? অল্টারনেটিং কারেন্ট কি ফিক্সড না? এক এক সময় এক একটা কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট কি ফিক্সড না? তো এখানে কারেন্ট কি ফিক্সড, কারেন্ট কি ফিক্সড। তো কারেন্ট যদি এখানে ফিক্সড হয়, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ডও কি ফিক্সড। তোমার এখানে কারেন্ট ফিক্সড না, তার মানে এখানে যে ম্যাগনেটটা তৈরি হবে, তার ম্যাগনেটিক ফিল্ডও কি করবে, ভ্যারি করবে। তো ম্যাগনেটিক ফিল্ড যদি এখানে ভ্যারি করতে থাকে,
ও কি করতেছে, একটা ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছে না তার চারপাশে? হ্যাঁ, তো ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ড কিন্তু কে তৈরি করে ফেলছে? এই কয়েলটা তৈরি করে ফেলছে। তাহলে এই কয়েলটা কি এক্সপেরিয়েন্স করবে? কারেন্ট এক্সপেরিয়েন্স করবে, মানে কারেন্ট তৈরি হবে তার ভেতরে। বুঝছো বিষয়টা? এই ক্ষেত্রে দেখো তোমার এই ক্ষেত্রে তোমার ম্যাগনেটিক ফিল্ডটা কি ছিল? এই ক্ষেত্রে তোমার ম্যাগনেটিক ফিল্ডটা ছিল হচ্ছে ইউনিফর্ম। তোমার কাছে কয়েলকে রোটেট করাইতে হয়েছে যাতে কয়েলটা একটা ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ড এক্সপেরিয়েন্স করে। বুঝছো বিষয়টা? আর এখানের মধ্যে তৈরি হইতেছেই তোমার ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ড। তাহলে তোমার এটাতে কোনো রোটেট করানোর দরকার আছে? দরকার নেই। তো ও ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ড এক্সপেরিয়েন্স করছে, তার মানে কেউ কি এক্সপেরিয়েন্স করে ফেলছে? কারেন্ট এক্সপেরিয়েন্স করে ফেলছে, মানে ওর ভেতরে কারেন্ট তৈরি হয়ে গেছে। আর কারেন্ট যদি তৈরি হয় তাহলে এখানে কি আমার রেজিস্ট্যান্স পর্যন্ত কারেন্ট যাবে। ঠিক আছে, আমার রেজিস্ট্যান্স পর্যন্ত কারেন্ট যাবে। তা আমরা রেকটিফায়ার করতেছি। তো রেকটিফায়ার করতে গিয়ে এক্সাম্পলটা কেন দিছি, কারণ এইরকম ফিগার আমাদের বইতে সবখানে আছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু ভালো করে করি। এবার আমরা এখানে একটা কয়েল দিলাম, ঠিক আছে। এরপরে আমরা আবার একটা কয়েল দিলাম, ঠিক আছে। এবার আমরা এখানে কি দিব, একটা বাতি দিব, একটা কি দিব, বাতি দিব, ঠিক আছে। এবার আমার এটা পজিটিভ এন্ড, এটা নেগেটিভ এন্ড, এটা পজিটিভ এন্ড, এটা নেগেটিভ এন্ড। তো সবসময় কি পজিটিভ এন্ড নেগেটিভ এন্ড ফিক্স থাকে? না, থাকে না। কেন? বিকজ দিস ইজ অল্টারনেটিং কারেন্ট। এখন এটা পজিটিভ এন্ড, পরে গিয়ে এটা কি হয়ে যাবে, নেগেটিভ এন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো তুমি দেখো, তো কিছুক্ষণ পরে কি হবে, কিছুক্ষণ পরে এটা নেগেটিভ এন্ড হয়ে যাবে, এটা পজিটিভ এন্ড হয়ে যাবে, এটা নেগেটিভ এন্ড হয়ে যাবে, এটা পজিটিভ এন্ড হয়ে যাবে। তো নেগেটিভ এন্ড, পজিটিভ এন্ড, নেগেটিভ এন্ড, পজিটিভ এন্ড। ক্লিয়ার বিষয়টা? ওকে। এবার আমরা এখানের মধ্যে একটা ডায়োড যুক্ত করব। আমরা এখানে কি যুক্ত করব, ডায়োড যুক্ত করব। এটা কি ডায়োড, এটা কি ডায়োড, ওকে। এটা হচ্ছে ডায়োড। এটা হচ্ছে আমাদের ডায়োড, ওকে। এটা হচ্ছে ডায়োড, বোঝা গেছে? এবার দেখো, যখন তোমার এটা পজিটিভ এন্ড, তখন এটা পজিটিভ এন্ড, যখন এটা নেগেটিভ এন্ড তখন এটা নেগেটিভ এন্ড, যখন এটা পজিটিভ এন্ড তখন এটা পজিটিভ এন্ড, যখন এটা নেগেটিভ এন্ড তখন এটা নেগেটিভ এন্ড, যখন এটা নেগেটিভ এন্ড তখন এটাও কি নেগেটিভ এন্ড, যখন এটা পজিটিভ এন্ড তখন এটাও কি পজিটিভ এন্ড। তো কেন পজিটিভ পজিটিভ হয়, নেগেটিভ নেগেটিভ হয়, এগুলো বোঝার দরকার নেই, জাস্ট মেনে নাও যে এমনই হয়, ঠিক আছে, ওকে। এবার দেখো, পজিটিভ এন্ড পি টাইপের সাথে যুক্ত, তার মানে আমার এখানে কি আছে, ফরওয়ার্ড বায়াস আছে। কি আছে? ফরওয়ার্ড বায়াস আছে। তো যদি আমার এখানে কি থাকে, ফরওয়ার্ড বায়াস থাকে, তার মানে কারেন্ট ফ্লো হবে এবং বাতিটা জ্বলবে, ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো, তোমার নেগেটিভ এন্ড পজিটিভ এন্ডের সাথে যুক্ত, তার মানে আমার এখানে কি আছে, রিভার্স বায়াস আছে। যদি রিভার্স বায়াস থাকে তাহলে কারেন্ট ফ্লো হবে, হবে না। তাহলে বাতিটা কি জ্বলবে, জ্বলবে না। বাতিটা জ্বলবে না, বাতিটা জ্বলবে না, ওকে। তাহলে এই দুইটা ফিগার কি আলাদা জিনিস নাকি একই সিস্টেম? একই সিস্টেম। আমি তোমাকে একই সিস্টেমে জাস্ট দেখাচ্ছি কিভাবে আমার ডায়োডটা রেকটিফায়ার রূপে কাজ করতেছে। আর তুমি বলতে পারো যে স্যার আমরা তো করছিলাম রেকটিফায়ার মানে হচ্ছে কারেন্টটাকে একটা নির্দিষ্ট ডিরেকশনে রাখা। তো এখানে কই নির্দিষ্ট ডিরেকশনে রাখছেন আপনি, একটু আমাকে বুঝান। তো দেখো, আমরা কি জানি কারেন্ট পজিটিভ এন্ড দিয়ে বের হয়, নেগেটিভ এন্ড দিয়ে ঢুকে। কারেন্ট পজিটিভ এন্ড দিয়ে বের হয়, নেগেটিভ এন্ড দিয়ে ঢুকে। এটা হচ্ছে কারেন্ট পজিটিভ এন্ড দিয়ে বের হয়, নেগেটিভ এন্ড দিয়ে ঢুকে, তার মানে এটা কি ক্লকওয়াইজ। তো এখানেও কারেন্টটা কিরকম, ক্লকওয়াইজ। তাই বলে তো পজিটিভ পজিটিভ মিলছে, নেগেটিভ নেগেটিভ মিলছে, ঠিক না? তো যখন এখানে কারেন্ট ক্লকওয়াইজ, তখন এটা ফরওয়ার্ড বায়াসে, তখন কারেন্টটা ফ্লো হচ্ছে। যখন এখানে কারেন্ট কি অ্যান্টি ক্লকওয়াইজ, তখন এটা কি রিভার্স বায়াসে, আর এখানে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। তার মানে যখন আমার এই অল্টারনেটিং কারেন্টটা ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো দিবে তখন কারেন্ট ফ্লো হবে, যখন অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো দিবে তখন কারেন্ট ফ্লো হবে না।
তার মানে আমার এখানে মধ্যে একটা রেক্টিফিকেশন হয়েছে। রেক্টিফিকেশনটা কি, যে আমার যে অল্টারনেটিং কারেন্ট আছে সেটা যে দুই ডিরেকশনে কারেন্ট ফ্লো তৈরি করতেছে, এই দুই ডিরেকশনে কারেন্ট ফ্লো এর মধ্যে শুধুমাত্র ক্লকওয়াইজটা আমার সার্কিটে অ্যালাউড আর অ্যান্টি ক্লকওয়াইজটা অ্যালাউড না। তার মানে এখানে কেমন রেক্টিফিকেশন হয়েছে, হাফ ওয়েভ নাকি ফুল ওয়েভ? শুধুমাত্র শুধুমাত্র ক্লকওয়াইজ ডিরেকশনের কারেন্টটাই কি সার্কিটে কাজ করতেছে, অ্যান্টি ক্লকওয়াইজটা সার্কিটে কাজ করতেছে না। তাহলে কেমন রেক্টিফিকেশন? হাফ ওয়েভ রেক্টিফিকেশন। কে করছে এটা? ডায়োডে। ঠিক আছে, এবার ফুল ওয়েভ রেক্টিফিকেশন তোমার দেখতে মন চাইতেছে না? ফুল ওয়েভ রেক্টিফিকেশন দেখবো আমরা, অল্টারনেটিং কারেন্ট। ঠিক আছে, ক্লিয়ার? আমি আবার হাফ ওয়েভের ফিগারটা আগে ফেলছি, আসলে একটু অন্য মানুষ আজকাল। আসো, কি বলতেছে, ফুল ওয়েভ রেক্টিফিকেশন না? তারিখ ঠিক আছে, ওকে। এবার দেখো, আমার ফিগার কয়বার রাখতে হবে? দুইবার রাখতে হবে, তোমাকে বোঝানোর জন্য। পরীক্ষার হলে তুমি কয়বার রাখবা? একবারই একবার। ঠিক আছে, ওকে। এবার দেখো, ধরো তোমার এখন এখানে কেমন কারেন্ট হচ্ছে, ক্লকওয়াইজ, মানে হচ্ছে এটা পজিটিভ এন্ড এটা নেগেটিভ এন্ড, তাহলে এটা পজিটিভ এন্ড এটা নেগেটিভ এন্ড। এখানেও কারেন্ট কেমন হবে, ক্লকওয়াইজ। এটা যদি পজিটিভ এন্ড হয়, এটাও পজিটিভ এন্ড, তো পজিটিভ এন্ড কে কোথায় যুক্ত হয়েছে এখানে, পজিটিভ এন্ড কে কোথায় যুক্ত হয়েছে এখানে। এটা যদি নেগেটিভ এন্ড হয় তাহলে এটা নেগেটিভ এন্ড কোথায় গিয়ে যুক্ত হয়েছে, এখানে এবং এখানে। আচ্ছা দেখো, তোমার এখানে এখানে তোমার পজিটিভ এন্ড এন টাইপের সাথে যুক্ত হয়েছে, তার মানে আমার এই ডায়োডটা আছে রিভার্স বায়াসে। তোমার এখানে পজিটিভ যুক্ত হয়েছে পি টাইপের সাথে, তার মানে আমার এই ডায়োডটা আছে ফরওয়ার্ড বায়াসে। এই ডায়োডটা কোন বায়াসে আছে, নেগেটিভ এন্ড এন টাইপের সাথে যুক্ত হয়েছে, তাই বলে ফরওয়ার্ড বায়াসে আছে। এই ডায়োডটা কোন বায়াসে, রিভার্স বায়াসে আছে। কেন? কারণ নেগেটিভ যুক্ত হয়েছে পি টাইপের সাথে। এবার আমরা জানি আমার রিভার্স বায়াস কি দেয় না, কোনো প্রকার কারেন্ট ফ্লো দেয় না। সুতরাং এখানে কারেন্ট ফ্লোটা কিরকম হবে, দেখো এখানে কারেন্ট ফ্লোটা এরকম হবে। দেখো কারেন্ট ফ্লোটা কিরকম হবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে। সে কি রিভার্স বায়াস দিয়ে যেতে পারবে? কারেন্ট ফ্লো তো রিভার্স বায়াস দিয়ে হয় না, তাহলে ফরওয়ার্ড বায়াস দিয়ে কারেন্ট হবে। তাহলে এবার বলো, আচ্ছা দেখো আমি একটু মিস করছি, কারেন্ট এই দিক থেকে যাওয়া শুরু করবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে। কারেন্ট কি ফরওয়ার্ড বায়াস দিয়ে যায় নাকি রিভার্স বায়াস দিয়ে যায়? ফরওয়ার্ড বায়াস দিয়ে যায়। এবার বলো কারেন্ট কি রিভার্স বায়াস দিয়ে যাবে নাকি রেজিস্ট্যান্স দিয়ে যাবে? রেজিস্ট্যান্স দিয়ে যাবে। এরপর বলো কারেন্ট কোন দিক দিয়ে যাবে? ফরওয়ার্ড বায়াস দিয়ে যাবে। ঠিক আছে, এরপর বলো কারেন্ট কি রিভার্স বায়াসে যেতে পারবে? পারবে না, তাই বলে কারেন্ট নিচে চলে আসবে। এরপর কারেন্ট এদিক দিয়ে চলে আসবে, এরপর কয়েল দিয়ে রোটেট করলো আর কি, সমস্যা কি? আমার কারেন্টের ডিরেকশনটা কিরকম, কারেন্টের ডিরেকশনটা হচ্ছে কিছুটা, কারেন্টের ডিরেকশনটা আমরা একটু দেখি, কারেন্টের ডিরেকশনটা হচ্ছে এরকম। বুঝছো বিষয়টা? এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন। ঠিক আছে, এবার তুমি একটু দেখো তো রেজিস্ট্যান্সে কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে গেছে, এদিক থেকে এদিকে গেছে, ঠিক না?
তাহলে রেজিস্ট্যান্সে কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে গেছে? রেজিস্ট্যান্সে কারেন্টটা গেছে হচ্ছে তোমার রাইট টু লেফট। ক্লিয়ার? তাহলে রেজিস্ট্যান্স কোন দিক থেকে কারেন্ট এক্সপেরিয়েন্স করছে? রাইট টু লেফট। এরপরে দেখো তোমার এখানে ধরো কারেন্ট এখন কোন দিক দিয়ে ফ্লো হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো হচ্ছে। এরকম ফ্লো হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো হচ্ছে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, এটা পজিটিভ হ্যান্ড, এটা নেগেটিভ হ্যান্ড, এটা পজিটিভ হ্যান্ড, এটা নেগেটিভ হ্যান্ড, এটা নেগেটিভ হ্যান্ড, এটা কি পজিটিভ হ্যান্ড। ঠিক আছে? তাহলে আমার এখানে পজিটিভ হ্যান্ডের সাথে কি যুক্ত? এন টাইপ যুক্ত। পজিটিভ হ্যান্ডের সাথে কি যুক্ত? পি টাইপ যুক্ত। নেগেটিভ হ্যান্ডের সাথে কি যুক্ত? এন টাইপ যুক্ত। নেগেটিভ হ্যান্ডের সাথে কি যুক্ত? পি টাইপ যুক্ত। এবার বলো নেগেটিভ হ্যান্ডের সাথে এন টাইপ যুক্ত, এটা কোন বায়াস? ফরওয়ার্ড নাকি ব্যাকওয়ার্ড? ফরওয়ার্ড বায়াস, কারণ নেগেটিভের সাথে এন টাইপ যুক্ত। এরপর এটা বলো নেগেটিভের সাথে পি টাইপ যুক্ত, এটা কি হবে? রিভার্স বায়াস। ঠিক আছে? এরপর আসো পজিটিভের সাথে এন টাইপ যুক্ত, তার মানে এটা কোন বায়াস আছে? রিভার্স বায়াসে আছে। পজিটিভের সাথে পি টাইপ যুক্ত, তার মানে এটা কোন বায়াস আছে? ফরওয়ার্ড বায়াসে আছে। ক্লিয়ার বিষয়টা? চমৎকার। আসো, তো তোমার এখানে কারেন্টটা কিভাবে ফ্লো হবে? কারেন্টটা ফ্লো হবে এভাবে, পজিটিভ এন্ড থেকে কারেন্ট ফ্লো শুরু হয়, এখানে আসবে, এরপর সে ফরওয়ার্ড বায়াস দিয়ে যাবে না রিভার্স বায়াস দিয়ে? সে ফরওয়ার্ড বায়াস দিয়ে যাবে। কোন দিক দিয়ে যাবে? সে ফরওয়ার্ড বায়াস দিয়ে যাবে। এভাবে আসবে, এখানে আসবে, সে ফরওয়ার্ড বায়াসটা পিক করবে, কারণ ফরওয়ার্ড বায়াস দিয়ে কারেন্ট ফ্লো সম্ভব। এখানে আসে সে কি রিভার্স বায়াস দিয়ে যাবে নাকি রেজিস্ট্যান্সে যাবে? সে রেজিস্ট্যান্স দিয়ে যাবে। রেজিস্ট্যান্স দিয়ে যাওয়ার পর এখানে আসে সে কি রিভার্স বায়াস দিয়ে যাবে নাকি ফরওয়ার্ড বায়াস দিয়ে যাবে? ফরওয়ার্ড বায়াস দিয়ে যাবে। সে কি এখানে আসে রিভার্স বায়াস দিয়ে যাবে নাকি উপরে উঠবে? উপরে উঠবে। উপরে উঠে সে আবার এদিক দিয়ে চলে আসবে, এরপর কয়েলে সে রিটার্ন করবে। ঠিক আছে? তো এখানে আমার কারেন্টের ডিরেকশন কিরকম? এখানে আমার কারেন্টের ডিরেকশন হচ্ছে এরকম। এখন আমার মনে হতে পারে যে আমার দুই ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন পুরোপুরি কি উল্টো, কিন্তু আসলে দুই ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন উল্টো না। তোমার কাছে জাস্ট নিজেকে একটা প্রশ্ন করতে হবে যে তোমার রেজিস্ট্যান্সটা কোন দিকে কারেন্ট এক্সপেরিয়েন্স করছে। দেখো এদিক দিয়ে গিয়ে, এদিক দিয়ে গিয়ে, এদিক দিয়ে গিয়ে, এদিকে, তার মানে কি রাইট টু লেফট। তো দেখো দোনো ক্ষেত্রে তোমার রেজিস্ট্যান্স কোন দিক দিয়ে কারেন্ট এক্সপেরিয়েন্স করতেছে? রাইট টু লেফট। এবার তোমার কারেন্ট ক্লকওয়াইজ হোক, কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ হোক, তোমার রেজিস্ট্যান্স রাইট টু লেফটে কারেন্ট এক্সপেরিয়েন্স করতেছে। তার মানে তোমার এখানে কারেন্ট ক্লকওয়াইজ হোক বা অ্যান্টি ক্লকওয়াইজ হোক, তোমার রেজিস্ট্যান্স বা তোমার যে ডিভাইসটা আছে সেটা কিন্তু কারেন্ট পাচ্ছে। সেটা কারেন্ট, সেটা কারেন্টটা পাচ্ছে। তো ক্লকওয়াইজ কারেন্টও পাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টও পাচ্ছে, দ্যাট টু ইন ওয়ান পার্টিকুলার ডিরেকশন ইন হুইচ ইজ সুইটেবল ফর দ্য ডিভাইস। এমন রেক্টিফিকেশনকে আমরা কি বলি? কি বলি? ফুল ওয়েভ রেক্টিফিকেশন। তাহলে ফুল ওয়েভ রেক্টিফিকেশন পারবা? তো এই যে রেক্টিফায়ারটা পড়াইছে তোমাকে, এটার নাম কি? এটার নাম হচ্ছে ব্রিজ রেক্টিফায়ার। এটার নাম কি? ব্রিজ রেক্টিফায়ার। আসো, ডাইনামিক রেজিস্ট্যান্স কিভাবে বের করতে হয় আমরা কি জানি? দেখো এদিক দেখো, এদিক দেখো, আমরা কি জানি? আই ইজ ইকুয়ালস টু কি ভি বাই আর না? আর ইজ ইকুয়ালস টু কি ভি বাই আই না? ডাইনামিক রেজিস্ট্যান্স কিভাবে বের করে জানো? চেঞ্জ অফ ভোল্টেজ ডিভাইডেড বাই চেঞ্জ অফ কারেন্ট। তো এ বি এর মাঝখানে চেঞ্জ অফ ভোল্টেজ কত? 0.8 মাইনাস 0.5, আর চেঞ্জ অফ কারেন্ট কত? 20 মাইনাস 10। ঠিক আছে? যেটা আসবে ওটাই কি आंसर। সো এটা কোন বোর্ড? মেশিং বোর্ড 23। তো কি পড়লাম? তোমার একটা বোর্ড কোশ্চেন পড়লাম। ঠিক আছে? এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ট্রানজিস্টর। কি করবো? ট্রানজিস্টর। ট্রানজিস্টর কিভাবে তৈরি হয়? দেখো ডায়োড তৈরি হয় দুইটা দুইটা সেমিকন্ডাক্টর দিয়ে, আর ট্রানজিস্টর তৈরি হবে তিনটা সেমিকন্ডাক্টর দিয়ে। ঠিক আছে? তো ট্রানজিস্টর কয় প্রকার? একটা হচ্ছে পিএনপি, আর একটা হচ্ছে এনপিএন। এটা কি? এনপিএন। ঠিক আছে? তো দেখো আমরা পিএনপি ট্রানজিস্টর কাকে বলবো? যেখানে একটা পি টাইপ, মাঝখানে এন টাইপ, আর অন্য পাশে কি আরেকটা পি টাইপ। সহজ কথা হচ্ছে দুইটা পি টাইপের মাঝখানে একটা এন টাইপ থাকলে ওটা পিএনপি, দুইটা এন টাইপের মাঝখানে একটা পি টাইপ থাকলে ওটা এনপিএন। বোঝা গেছে? তাহলে আমরা একটু ড্র করি।
তো আমার প্রথমে কি ড্র করতে হবে, একটা পি টাইপ ড্র করতে হবে। কি ড্র করতে হবে? এটাই ড্র করতে হবে। একটা পি টাইপ ড্র করতে হবে। তো ধরো আমি একটা পি টাইপ ড্র করলাম। এটা কি পি টাইপ? তো পি টাইপের মধ্যে কি থাকে? হোল থাকে। পি টাইপের মধ্যে কি থাকে? পি টাইপের মধ্যে হোল থাকে। পি টাইপের মধ্যে হোল থাকে, হোল। এরপর আমরা কি ড্র করবো? এন টাইপ। এন টাইপের মধ্যে কি থাকবে? এন টাইপের মধ্যে কি থাকবে? ইলেকট্রনস। ওকে, তাহলে পি টাইপে হোল থাকলো, এন টাইপে ইলেকট্রন থাকলো। তাহলে আর একটা পি টাইপ ড্র করবো আমরা। এবার এই তিনটাকে যদি আমরা ফিউজ করে দিই তাহলে কি পাবো? এনপিএন ট্রানজিস্টর পাবো, ঠিক না? সবচেয়ে যেটা কোন দিক দিয়ে থাকবে, যেটা তোমার সবচেয়ে লেফটে থাকবে, সেটা সবচেয়ে ছোট ড্র করবা। তার মানে লেফটের যে পিটা আছে এটা কি করবা? ছোট ড্র করবা। ছোট মানে এটা অ্যাজ ইট ইজ দিবা। এরপর মাঝখানের যে এন্ডটা আছে ওটা লেফটেরটার তুলনায় একটু বড় দিবা, ঠিক আছে? একটু বড় দিবা। ক্লিয়ার? এরপরে লাস্টে যেটা দিবা ওইটা দোনোটার তুলনায় কি দিবা? আরো বড় দিবা, ঠিক আছে? তো বাম থেকে ডান দিকে গেলে কি শুধু বড় আঁকতে থাকবা। বুঝছো বিষয়টা? ভেরি গুড। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, তোমার এখানে কয়টা ডিপ্লেশন লেয়ার তৈরি হবে? দুইটা। ডিপ্লেশন লেয়ার কিভাবে তৈরি হয়? আমার এই যে ইলেকট্রন গুলো আছে, এই ইলেকট্রন গুলো কি করতে চাই? হোলকে অকুপাই করতে চাই। তো ইলেকট্রন গুলো যদি হোলকে অকুপাই করতে চাই তাহলে এই ইলেকট্রন গুলো কই চলে আসবে? এই হোল গুলোর জায়গায় চলে আসবে, ঠিক না? ইলেকট্রন গুলো কি করবে? গায়েব হয়ে যাবে। তাহলে যদি গায়েব হয়ে যায় সেখানে কি তৈরি হবে? হোল তৈরি হবে, ঠিক না? তো এই যে হোল আর ইলেকট্রনের এক্সচেঞ্জ হয়েছে, এই লেয়ারটাকে কি বলে? ডিপ্লেশন লেয়ার। ঠিক একইভাবে আমার এখানে এই হোলগুলোকে কি অকুপাই করবে? এই হোলগুলোকে অকুপাই করবে এই ইলেকট্রনস। তো ইলেকট্রনস যে জায়গাটা থেকে চলে আসছে সেই জায়গায় কি তৈরি হবে? সেই জায়গায় তৈরি হবে হোল। তো হোল আর ইলেকট্রনের এই যে এক্সচেঞ্জ আছে, যে লেয়ারটা তৈরি হচ্ছে সেটাকে কি বলা হয়? ডিপ্লেশন লেয়ার। সেটা কি বলা হয়? ডিপ্লেশন লেয়ার। এরপর আসো, এরপরে হচ্ছে তোমার লেফটে চার্জ ক্যারিয়ারের পরিমাণটা একটু বেশি রাখবা। লেফটে চার্জ ক্যারিয়ারের পরিমাণটা কি রাখবা? বেশি রাখবা। লেফটে চার্জ ক্যারিয়ার কে? আমার হোল, তাই বলে হোলের পরিমাণটা কি দিলাম? বেশি দিলাম, ঠিক আছে? তাহলে লেফটে কয় রো দিলাম? 1 রো, 2 রো, 3 রো, 4 রো, 5 রো। ফিফথ রোটা কি হয়েছে? রিপ্লেস হয়েছে। তো এখানে 5 রো দিছে, এখানে কয় রো দেওয়া উচিত ছিল আমার? অ্যাটলিস্ট এখানে 4টা রো দেওয়া উচিত ছিল। এখানে যদি 4টা রো দিতে চাই তার মানে আমার কাছে শুধুমাত্র একটা রো বাড়াতে হবে, ঠিক না? এগুলো আগে ইলেকট্রন ছিল, এটা ওইগুলো আগে কি ছিল? ইলেকট্রন ছিল, যেগুলো আমার ডিপ্লেশন লেয়ার ক্রিয়েশনের সময় এক্সচেঞ্জ হয়ে গেছে। ওকে, তাহলে আমার এখানে কয়টা লেয়ার আছে? 3টা লেয়ার আছে, এতটুকুই যথেষ্ট। তো তুমি একটা জিনিস খেয়াল করছো, এখানে একটা সাইজেরও ডিফারেন্স আছে আর একটা ডিফারেন্স আছে চার্জ ক্যারিয়ারে। একটা ডিফারেন্স আছে কিসের? সাইজের। আর একটা ডিফারেন্স কিসের আছে? চার্জ ক্যারিয়ারের আছে। তো তোমার এখানের মধ্যে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমার যে ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টরের 3টা অংশ। একটা হচ্ছে কি? এমিটার। একটা কি? এমিটার। এরপরটা কি? বেস। এরপরটা কি? কালেক্টর। তাহলে কয়টা অংশ? 3টা অংশ। 3টা অংশ, একটা এমিটার, একটা বেস, একটা কালেক্টর। এমিটার হচ্ছে কি? সবচেয়ে লেফট, বেস মাঝখানে, কালেক্টর ডানে। বোঝা গেছে? এবার তোমার এখানে তাদের একটা সাইজ নিয়ে কাহিনী আছে আর একটা তাদের চার্জ ক্যারিয়ার নিয়ে কাহিনী আছে। তো এই যে সাইজ আছে, সাইজ কারটা সবচেয়ে বড়? সাইজ বড় হবে সবচেয়ে বেশি কালেক্টরে। আমরা এটা হেভি লিখবো, এমিটারের সাইজ কার চেয়ে ছোট? বেজের চেয়ে ছোট। বেজের সাইজ কার থেকে ছোট? কালেক্টরের থেকে বড়। সবচেয়ে বড় সাইজ কার? কালেক্টরের। এরপরে তোমার এখানের মধ্যে চার্জ ক্যারিয়ার সঙ্গে সবচেয়ে বেশি কোথায়? এমিটারে। এরপরে বেজে, এরপরে কালেক্টরে। তো এই যে চার্জ বেশি, চার্জ কখন বেশি হয়? যখন ডোপিং বেশি হয়।
চার্জ কখন বেশি হয়? যখন ডোপিং বেশি হয়। তাহলে ডোপিং কোথায় বেশি? ডোপিং সবচেয়ে বেশি হচ্ছে এমিটারে, এরপরে হচ্ছে বেইজে, এরপরে হচ্ছে কালেক্টরে। ক্লিয়ার বিষয়টা? বুঝছো? তো আমরা কি পাইলাম? পিএনপি ট্রানজিস্টর পাইলাম। এরপর আমাদের কি ড্র করতে হবে? এনপিএন ট্রানজিস্টর। কি ড্র করতে হবে? এনপিএন ট্রানজিস্টর। তো এনপিএন ট্রানজিস্টরের জন্য তোমার কি প্রয়োজন? তোমার দুইটা এন টাইপ সেমিকন্ডাক্টর প্রয়োজন। এই দুইটা এন টাইপ সেমিকন্ডাক্টরের মাঝে কি থাকবে? একটা পি টাইপ সেমিকন্ডাক্টর থাকবে। ঠিক আছে? তখন যখন তুমি এই তিনটাকে ফিউজ করবে তখন তুমি একটা এনপিএন পাবা। তো তিনটাকে ফিউজ করার সময় যে প্রথম জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমার লেফট মোস্ট অর্থাৎ এমিটর হবে সবচেয়ে ছোট। হবে কি? সবচেয়ে ছোট। কিন্তু সবচেয়ে ছোট হলেও তার মধ্যে চার্জের পরিমাণ কি হবে? সবচেয়ে বেশি হবে। তার মানে আমরা এখানে কি করব? আমরা এখানের মধ্যে একটু এক্সট্রা ইলেকট্রন আনার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আমার এখানে কয় সারি ইলেকট্রন, কয় কলাম ইলেকট্রন ছিল? 3 কলাম ইলেকট্রন ছিল। তো আমরা জোরপূর্বক কি করব? আরো 2 কলাম ধরে এক্সট্রা অ্যাড করার চেষ্টা করব। ক্লিয়ার? আরো 2 কলাম কি করব? এক্সট্রা অ্যাড করার চেষ্টা করব। না, 5 কলাম হলে এটা না এভিডেন্ট দেখা যায়। 5 4 3 হচ্ছে এভাবে ড্র করলে এটা এভিডেন্ট দেখা যায়। তুমি যখন এভাবে ড্র করো তখন তোমার টিচার কি করতে পারবে না, ভুলেও তোমার এখানে কোনো একটা মিস্টেক বের করতে পারবে না। তাহলে তোমার এখানে আরো একটা কলাম দেওয়া যায়, আর একটা চাইলে কলাম দেওয়া যায়। ঠিক আছে? তো আরেকটা কলাম দিয়ে ইলেকট্রনে। বুঝছো? হুম, বুঝি নাই। আচ্ছা তাহলে সমস্যা নেই, আমরা একটা ইভেনলি গ্যাপ তৈরি করি। ঠিক না? এখন একটা ইভেনলি একটা গ্যাপ তৈরি হয়েছে। ঠিক আছে? তাহলে তোমার এখানে কি থাকলো? এটা এমিটর। এমিটরের সাইজ কি? সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট। আর তার মধ্যে ডোপিং অর্থাৎ চার্জের পরিমাণ থাকবে সবচেয়ে বেশি। তার মানে এখন এই যে বেসটা আমি দিব, বেসটা আমার কাছে কি করতে হবে? এই এমিটার থেকে বড় দিতে হবে। ঠিক না? তো এমিটার থেকে আমরা বড় দিব। সমস্যা নাই, আমরা করি না। ঠিক আছে? তাহলে এটা কি ছিল? আমার বেস ছিল। তো আমার এমিটারের মধ্যে চার্জ কয় কলাম দিছি আমি? 5 কলাম। তাহলে আমি বেজের মধ্যে চার্জ কয় কলাম দিব? 4 কলাম দিব। ঠিক আছে? তো আমি কি করতে পারি? এটাকে একটু মাঝখানে আনি, আমি আরেকটা কলাম এখানে অ্যাড করতে পারি। তাহলে আমার 4টা কলাম হয়ে গেল। এখন আমার কি প্রয়োজন? এখন আমার কালেক্টর ড্র করতে হবে। কালেক্টর কি করব? আরো বড় দিব। আর কালেক্টরের মধ্যে সবচেয়ে কম পরিমাণ ইলেকট্রন দিব। কালেক্টর আমি আরো বড় করলাম। হইলো কালেক্টর সবচেয়ে বড়। চাইলে আর একটু বড় করতে পারি, সমস্যা নাই, প্যারা নাই এরকম। ঠিক আছে? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডিপ্লেশন লেয়ার তৈরি করব তাদের মাঝে। ঠিক আছে? তাহলে আমরা জানি এমিটার কোনটা, বেস কোনটা, কালেক্টর কোনটা। এবার তাদের মাঝখানকার ডিপ্লেশন লেয়ার গুলো আমার কাছে তৈরি করতে হবে। তো ডিপ্লেশন লেয়ার কিভাবে তৈরি হবে? তোমার এখানের মধ্যে যে হোল গুলো আছে সেগুলোকে কে রিপ্লেস করে ফেলবে? সেগুলোকে ইলেকট্রন গুলো অকুপাই করে ফেলবে। কোন ফ্রেজটা ইউজ করবা? অকুপাই। ঠিক আছে? হোলকে কি করে? অকুপাই করে। অকুপাই করে। তাহলে এই হোল গুলোকে কি অকুপাই করবে? ইলেকট্রন গুলো অকুপাই করবে। হোলকে ইলেকট্রন গুলো অকুপাই করবে। তাহলে ইলেকট্রন গুলো যেখান থেকে আসছে সেখানে কি তৈরি হয়ে যাবে? সেখানে হোল তৈরি হয়ে যাবে। তো আলটিমেটলি আমার এখানে এই জায়গায় একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হচ্ছে, এই জায়গায় একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে আমার পিএনপি ট্রানজিস্টর, একটা হচ্ছে কি এনপিএন ট্রানজিস্টর। ঠিক আছে? ওকে ওকে, এবার দেখো, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এদের মানে এদের রিপ্রেজেন্টেশন। কি বলবো? রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশন। তো রিপ্রেজেন্টেশন কেমন হয়?
আমরা কি ড্র করতেছি, পিএনপি আর এনপিএন। প্রথমে এরকম একটা স্ট্রাকচার দিতে হবে, এরপরে এরকম দিবা। আচ্ছা, এটা আমরা দিতে দরকার নেই। এরপরে কি করবা, আবার সিমিলারলি এরকম দিবা। ঠিক আছে, দিছো তো? বুঝা গেছে? এরপরে দেখো, ঠিক আছে? এরপরে কি, এরকম দিবা, এরকম দিবা। এটা কি আমার একটা ট্রানজিস্টর, এটা কি ট্রানজিস্টর। এবার এনপিএন কখন, পিএনপি কখন? এন পি এন, পি এন পি, ঠিক আছে? এটা কি পি। তোমার এখানে এরকম একটা মানে, এখন এটা তো আমি লিখছি, কিন্তু তোমার তো এরকম লিখার নিয়ম আছে, লিখার নিয়ম নাই। তোমার কাছে জাস্ট এটা দেখাতে হবে যেটা পি আর এটা কি, এদিকে হচ্ছে এন। সেটার জন্য কি করবা, তুমি এখানে একটা ডায়াগ্রাম, আমরা কি করি, পি এর জন্য একটা ট্রায়াঙ্গেল ইউজ করি না? তো তুমি এখানে আলটিমেটলি পি এর জন্য এই ট্রায়াঙ্গেলটা ইউজ করবা। বুঝছো বিষয়টা? ক্লিয়ার? বুঝেছো? ওকে, তো খেয়াল করো, এরকম একটা ট্রায়াঙ্গেল দিতে হবে, এখানে ট্রায়াঙ্গেল দিতে হবে, এরকম একটা ট্রায়াঙ্গেল দিতে হবে। ওকে, তো এই ক্ষেত্রে ট্রায়াঙ্গেলটা কিরকম হবে, এরকম হবে নাকি উল্টা হবে? উল্টা হবে, কারণ তোমার কোথায়, হ্যাঁ, কেন উল্টা হবে? কারণ ট্রায়াঙ্গেলের যেটা বেস বা যেটা ট্রায়াঙ্গেলের মোটা অংশ, সেটা পি যেদিকে সেদিকে থাকে, আর ট্রায়াঙ্গেলের যেটা সরু অংশ সেটা কোন দিকে থাকে, এন যেদিকে সেদিকে থাকে। বোঝা গেছে? কারণ তোমার এখানের মধ্যে যদি কি না থাকতো, এন পি এন এইসব লেখা না থাকতো, তাও তুমি আইডেন্টিফাই করতে পারতা যে এখানে কোনটা এন পি এন আর কোনটা পিএনপি, ঠিক না? বুঝছো? তাহলে কি দেখে আইডেন্টিফাই করবা, এই ট্রায়াঙ্গেলটা দেখে আইডেন্টিফাই করবা। ইরেজার ইউজ করে একটু, ওকে, ঠিক আছে। তাহলে এটা কি ছিল আমাদের, এন পি এন, এটা কি ছিল আমাদের, পি এন পি। বুঝা গেছে? ট্রানজিস্টর আমরা করছি, এখন আমরা করবো হচ্ছে ট্রানজিস্টরের সার্কিট। কি করবো, ট্রানজিস্টরের সার্কিট কয় প্রকার হয়, 3 প্রকার। কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টর। প্রতিটাই কি ট্রানজিস্টরের সার্কিট। ট্রানজিস্টর সার্কিট তৈরি করার সময় একটা নিয়ম মাথায় রাখবা, সেটা হচ্ছে emitter always in forward bias। এমিটার সবসময় কি, আর কালেক্টর সবসময় রিভার্স বায়াস। এমিটার সবসময় ফরওয়ার্ড বায়াস, কালেক্টর সবসময় রিভার্স বায়াস। তুমি কি বুঝতেছো? তাহলে আমরা কোনটা নিব, এটা তো এটা নিলাম, এটা নিয়ে বুঝবো, বাদ বাকি সব ক্যালকুলেশন করবো। ঠিক আছে, জাস্ট চিন্তা করবো না যে ওখানে কি পিএনপি না এনপিএন, কিছু চিন্তা করার দরকার নেই। জাস্ট কি করবো, চুপচাপ যা এটার জন্য খাটে তা সবগুলোর জন্য খাটাই দিব। বুঝছো? এবার তোমার এখানের মধ্যে আগে আসে কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টর। কি জিনিস কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টর, কি জিনিস? ওকে, এটা আমরা ড্র করছি। এটা থেকে আমাদের কোনো সন্দেহ আছে, কোনো কিছু আছে যেটা আমরা বুঝি না? এবার এই দুইটা যে একই জিনিস এটা তো আমরা জানি, এই দুইটা যে একই জিনিস এটা তো আমরা জানি।
এন পি এন, তো এটা কি এন পি এন, ঠিক আছে। And আমরা সাধারণত এটাকে কি এরকম y আকারে লিখি না, মানে এটা y x y z এর y এর মতন দেখতে না, আমরা এভাবে লিখি না, আমরা সাধারণত লিখি কি হবে, আমরা সাধারণত লিখি হচ্ছে এইভাবে, ঠিক আছে। তো আমরা একটু এভাবে চিন্তা করি, এভাবে চিন্তা করলে কিন্তু কি মিলে যাচ্ছে বিষয়টা, ক্লিয়ার। এভাবে চিন্তা করলে বলো এমিটার কোনটা, এমিটার এই সাইডে হওয়ার কথা, বেস এটা হওয়ার কথা, কালেক্টর এটা হওয়ার কথা, এখানে ভুল করে সবাই, এটা হবে এমিটার, এটা হবে তোমার বেস, এটা হবে তোমার কালেক্টর, বুঝছো। মাথায় রাখবা, মাথায় রাখবা যে তোমার তোমার এটা কি মানে তুমি চাইলে এমিটারটাকে রেখে দিতে পারতো না, বেসটাকে মাঝখানে দিতে পারতো না, কালেক্টরকে রেখে দিতে পারতো না, কোনো কি সমস্যা হইতো, কোনো সমস্যা হইতো না। তো সবাই করে কি দুইটা ফিগার মিলাইতে চলে যায়, তো দুইটা ফিগার মিলাইতে গেলে কি আছে, বিপদ আছে, কি আছে, বিপদ আছে। তো এই বিপদে পড়ার দরকার নাই। তো আমরা এখন কি করব, কমন এমিটার, কমন কালেক্টর, কমন বেস, এরকম তিনটা সার্কিট তৈরি করব। এরকম তিনটা সার্কিট আমরা তৈরি করি, চলো। তো কমন বেস কোনটা, আগে আসো বেস কোনটা, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে কালেক্টর, এটা কালেক্টর, এটা কালেক্টর, এটা এমিটার, এটা কি বেস, ক্লিয়ার, ওকে। এবার আমরা কি তৈরি করব, কমন বেস। এবার যদি কমন বেস তৈরি করি, তাহলে আমার যে বেসের জন্য, বেস থেকে যে আমার লাইনটা বের হইছে, বেস থেকে যে আমার লাইনটা বের হইছে সেটা সার্কিটের মধ্যে কমন থাকবে। মাথায় রাখবা যে এখানে সার্কিটের মধ্যে, মাথায় রাখবা কি যে এখানে সার্কিটের মধ্যে তোমার কয়টা তোমার কয়টা ক্লোজ চেইন থাকবে, মানে হচ্ছে দেখো লুপ, সরি ভুলে গেছি শব্দটা, লুপ, কয়টা লুপ থাকবে এটা তোমার কাছে মাথায় রাখতে হবে। তো তোমার এখানে কয়টা লুপ আছে দেখো তো, তোমার এখানে দেখো এই একটা লুপ আছে, এটা কি একটা লুপ, ঠিক না, এটা একটা লুপ। তাহলে তোমার এখানে কি আরেকটা লুপ আছে, সেটা কি এটা। এবার বলো এই দুইটা লুপের মধ্যে কি কমন, বেস কমন। দুইটা লুপের মধ্যে কি কমন, বেস কমন। এই দুইটা লুপের মধ্যে বেস কমন, তাই বলে এটাকে কি বলা হয়, কমন বেস, কমন বেস ট্রানজিস্টর, ঠিক আছে, ওকে। কমন বেস ট্রানজিস্টর, তো কমন বেস ট্রানজিস্টর গেল, কারণ আমাদের কি আছে, কমন এমিটার, কমন এমিটার, ঠিক আছে। আমরা একটু এখান থেকে এটা নিয়ে নিই। তাহলে কমন এমিটারটা কিরকম হবে, কমন এমিটারের ক্ষেত্রে আমার যেভাবে এটা বেসটা দুইটা লুপের অংশ ছিল, এমিটার এখন দুইটা লুপের অংশ হবে, এটা পসিবল, পসিবল, কিভাবে পসিবল, আমরা একটা লুপকে এদিকে ড্র করি, এখানে একটা লুপ ড্র করলাম, একটা লুপ ড্র করলাম, ঠিক না, আমরা ভাগ হয়েছে না, ভাগ হয়নি। দেখো আমরা লুপ তৈরি করলাম, একটু জয়েন্টটা ঠিকঠাক করে দিই, হ্যাঁ একটু তালে জোড়া করি, সমস্যা নেই। এরপরে দেখো আমরা এখানে কি করলাম, আবার আমরা কি তৈরি করতেছি, কমন এমিটার, কমন কি তৈরি করতেছি, এমিটার তৈরি করতেছি। আচ্ছা না, কমন এমিটার না, আমরা ভুলে কমন কালেক্টরের দিকে চলে গেছি গা। আচ্ছা সমস্যা নেই, আমরা কমন কালেক্টরটা আগে তৈরি করে ফেলি। তো কমন কালেক্টরের সময় কি হবে, কালেক্টর থেকে যে ওয়্যারটা বের হয়েছে ওটা কি হবে, দুইটা লুপের মধ্যে কমন থাকবে, বুঝছো বিষয়টা। তুমি ভালো করে খেয়াল করো, তোমার এখানে দুইটা লুপের মধ্যে কিন্তু কি কালেক্টরটাই কমন, কি হবে, এই দেখো এই হচ্ছে তোমার একটা, এই হচ্ছে কি তোমার একটা লুপ, ঠিক আছে। তোমার আরেকটা লুপ কি, তোমার একটা লুপ হচ্ছে এটা। তার বলো দুইটা লুপের মধ্যে কি কমন, কালেক্টর কমন, তাই বলে এই সার্কিটটা কি বলবো আমরা, কমন কালেক্টর সার্কিট, কি বলবো, মানে যাতে থাকবে কমন বেসে, মনে করেন এখানে তো আমাদের এটা ইকুয়াল না লুপটা, বুঝছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা মাথায় রাখতে পারো, কিন্তু এভাবে মাথায় রাখতে, আচ্ছা আপনি মাথায় যেভাবে তোমার জন্য সহজ তুমি এভাবে মাথায় রাখো, ঠিক আছে। আমি এরকম মিলাই মিলাই মাথায় রাখি,
আমার জন্য যেটা সহজ আমি ওটা করতেছি, ঠিক আছে? তুমি কোনটা করবে যেটা তোমার জন্য দিয়ে খালি হুম। আসো। এখন কি আমরা কমন এমিটার বানাবো, কমন এমিটার। কমন এমিটারে কি হবে, তোমার এমিটারটাই কি কমন থাকবে। তো এমিটারটা যেহেতু কমন থাকবে তুমি কি করবা, ওয়ারিং নিয়ে এমিটারের সাথে মিলানোর চেষ্টা করবা, ঠিক আছে? দেখবা যে কি মিলে গেছে। ওকে, তো এটা কি তোমার কমন এমিটার সার্কিট। এটা খুব কঠিন ছিল, ওটাও খুব কঠিন ছিল না। এখন আমরা কোনটা করবো, কমন বেস থেকে কিছু টপিক পড়বো, কমন বেস থেকে টপিকটা পড়ে আমরা এগুলো সবখানে বসাবো। আসো, কমন বেস। আমরা তো জানি যে আমরা জীবনে এটা থেকে আসলে আমারই কিছু শিখতে হবে না, কারণ এখানে তোমার ইলেকট্রন হোল কিছু দেখতেছ না। তাহলে তোমার কাছে কোনটা লাগবে দিন শেষে, দা রিয়েল ট্রানজিস্টর, দা আলটিমেট ট্রানজিস্টর। এটা তো আলটিমেট ট্রানজিস্টর। জি ভাইয়া। ওভাবে বুঝাইলে কিছু বুঝবা, ঠিক আছে? এবার দেখো এখানে কি করবো আমি, কমন বেস। তাহলে কমন বেসের জন্য কি, এমিটার থেকে একটা ওয়্যারিং বের হবে আগে, বেস থেকে একটা ওয়্যারিং বের করবো, আর একটা ওয়্যারিং করতে বের করবো, কালেক্টর থেকে বের করবো, ঠিক আছে? তিনটা ওয়্যারিং বের করলাম। এবার তোমার কি করতে হবে, কমন বেস যেহেতু বানাবো তাহলে এমিটার থেকে ওয়্যারিং বের করে ওটা কার সাথে যুক্ত করতে হবে, বেসের সাথে যুক্ত করতে হবে। কার সাথে যুক্ত করতে হবে, বেসের সাথে যুক্ত করতে হবে। এরপরে আরেকটা কি, কালেক্টর থেকে, কালেক্টর থেকে বের করে কি করতে হবে, হ্যাঁ ঠিক আছে, ওকে বুঝছো? তাহলে আমরা এখানে কি করব, আমি সবসময় বলছি এমিটারের সাথে সবসময় কি ফরওয়ার্ড বাইস, আর কালেক্টরের সাথে সবসময় কি রিভার্স বাইস। তো ফরওয়ার্ড বাইস মানে কি, এন টাইপের সাথে কি নেগেটিভ এন্ড যুক্ত করা, ঠিক না? বুঝা গেছে? আর কালেক্টরের সাথে কি রিভার্স বাইস, রিভার্স বাইস মানে কি এন টাইপের সাথে পজিটিভ এন্ড যুক্ত করা, ঠিক আছে? এবার দেখো তোমার এখানে কি হবে, তোমার এখানে কারেন্ট ফ্লো হবে। কিভাবে কারেন্ট ফ্লো হবে দেখো, তোমার এমিটার থেকে ইলেকট্রন যাবে কোথায়, বেইজে। ধরো তোমার এখানে কয়টি ইলেকট্রন গেল, 100টা। এরপরে দেখা যাবে বেস থেকে 90টি ইলেকট্রন কে কালেক্ট করে ফেলবে, কালেক্টর কালেক্ট করে ফেলবে, বা 90টি ইলেকট্রন কালেক্টরে চলে যাবে। তাহলে বাদ বাকি 10টি ইলেকট্রন কই চলে আসবে, বেজের এই ওয়্যারিং এ। তো দেখো তোমার এখানের মধ্যে ইলেকট্রনের ফ্লোটা কোন দিক দিয়ে, দেখো এমিটার থেকে বেসের দিকে, বেস থেকে আবার কালেক্টরের দিকে। তো তোমার এখানের মধ্যে ইলেকট্রনের ফ্লোটা তুমি দেখতেছো, তো ইলেকট্রনের ফ্লো যেখানে যেদিকে তোমার কারেন্টের ফ্লো তার অপোজিটে হয়। এটা কি বুঝতে খুব কষ্ট হচ্ছে না? তো এবার বলো বেস থেকে যদি ইলেকট্রন তোমার এদিক দিয়ে বের হয় তাহলে কারেন্ট কোন দিক দিয়ে যাবে, উপরের দিকে যাবে, ঠিক আছে? তো বেসের ভেতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে ওটাকে কি বলা হয়, বেস কারেন্ট। কি বলা হবে এটাকে, কি বলা হবে এটাকে, বেস কারেন্ট। ক্লিয়ার, ক্লিয়ার বিষয়টা? ওকে, এমিটার থেকে ইলেকট্রন কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। তাহলে কারেন্ট বের হচ্ছে কোন দিক দিয়ে, এদিকে। কারেন্ট যাচ্ছে কোন দিকে, এদিকে। কারেন্ট যাচ্ছে কোন দিকে, এদিকে। কারেন্ট যাচ্ছে কোন দিকে, এদিকে, ঠিক আছে?
তাহলে আমরা এমিটার কারেন্ট দিতে পারি কিভাবে, কিভাবে দিতে পারি আমরা এমিটার কারেন্ট, এটা কার কারেন্ট, এমিটার কারেন্ট, ঠিক আছে। এরপরে দেখো ইলেকট্রন যাচ্ছে কোন দিকে, এদিকে যাচ্ছে, কোন দিকে, এদিকে, লেফট টু রাইট, তাহলে কারেন্ট যাবে কি রাইট টু লেফট, রাইট টু লেফট, রাইট টু লেফট, বুঝছো। এদিকে যে কি, এদিকে রাইট টু লেফট যেটা আছে ওইটা এদিকে হচ্ছে উপরে, আবার এদিকে যেটা উপরে আছে ওইটা এদিকে কি লেফট টু রাইট, বুঝছো। তাহলে এদিকে এটা কি তোমার কালেক্টর কারেন্ট। এরপরে আমরা কি পড়ছিলাম, কিরশফের কারেন্ট ল পড়ছিলাম। কিরশফের কারেন্ট ল কি বলে, ইনকামিং কারেন্ট সমান সমান আউটগোয়িং কারেন্টের সামেশন, বুঝছো। তাহলে তোমার এমিটার কারেন্ট সবসময় কিসের সমান হবে, বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট, সবসময় কার সমান হবে, কালেক্টর কারেন্ট, বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট, বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট, খুব কঠিন ঠিক না, কি বলো মোটামুটি থাবড়ানো উত্তরে আচ্ছা। এখন আমরা যেটা করিব সেটা হয়েছে একটা হচ্ছে এমপ্লিফায়ার, আরেকটা হচ্ছে কারেন্ট গেইন। হ্যাঁ, এটা হচ্ছে এমপ্লিফায়ার আর একটা কি কারেন্ট গেইন। কারেন্ট গেইনের ক্ষেত্রে আমরা কমন এমিটার সার্কিট নিব, কমন এমিটার সার্কিট নিব। কমন এমিটার কোথায়, এটা না, আমরা কমন এমিটার নিব। কমন এমিটার এটা গাদা, কমন এমিটার এটা ভুল দেখাচ্ছি, সেও ঠিক আছে। তখন আমরা কি করবো, কারেন্ট গেইন করব, কি করবো, কারেন্ট গেইন। ঠিক আছে, ওকে। তোমার এখানের মধ্যে এমিটার কারেন্ট যেটা আছে, তুমি এমিটার কারেন্ট কিভাবে দিবা, কোন ডিরেকশনে দিবা, এই তীরের ডিরেকশনে এমিটার কারেন্ট দিয়ে দিবা, ঠিক আছে। তীরের ডিরেকশনে এমিটার কারেন্ট দিবা, বেস কারেন্ট দিবা বেসের ডিরেকশনে, আর কালেক্টর কারেন্ট দিবা কি বাইরের দিকে, ঠিক আছে। কালেক্টর কারেন্ট কি দিবা বাইরের দিকে, ওকে। তোমার এখানের মধ্যে কারেন্ট গেইন করতেছি, কি করতেছি, কারেন্ট গেইন করতেছি, ঠিক আছে। তোমার এই জায়গায় একটা ইনপুট থাকবে, এই জায়গায় একটা আউটপুট থাকবে, ঠিক আছে। এই জায়গায় থাকবে একটা ইনপুট, আর আমি এখানে মধ্যে ভাবে ড্র করি, এই জায়গায় থাকবে হচ্ছে তোমার একটা ইনপুট, এই জায়গায় থাকবে হচ্ছে তোমার একটা আউটপুট। ঠিক আছে, ইনপুট আউটপুট আশা করি বুঝতেছো। এটা কি আউটপুট, একটা ইনপুট থাকবে, একটা কি আউটপুট থাকবে, একটা ইনপুট থাকবে আর একটা আউটপুট থাকবে। হ্যাঁ, তো তোমার কারেন্ট গেইন এত কিছু দরকার নাই, তোমার জাস্ট ফিগারটা দেখাই, যাতে ফিগারটা দেখে তোমার কাছে কি মনে হয়, মানে বইয়ের মধ্যে কোয়েশ্চেন পেপারে যাতে ফিগারটা দেখে হঠাৎ করে ভয় না লাগে, এই কারণে তোমাকে কারেন্ট ফিগারটা দেখাইলাম। এখানে কিছুই বুঝাবো না, ডিরেক্ট বুঝাবো যে কি কারেন্ট গেইন সমান সমান কি, কারেন্ট গেইনকে কি দিয়ে লিখে, বিটা দিয়ে লিখে। কারেন্ট গেইন সমান সমান হচ্ছে কালেক্টর কারেন্ট ডিভাইডেড বাই বেস কারেন্ট। বলো বুঝছো কিনা, এটা হচ্ছে তোমার কারেন্ট গেইন, এটা হচ্ছে কি কারেন্ট গেইন, এটা হচ্ছে তোমার কারেন্ট গেইন। এরপর হচ্ছে তোমার অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর আছে, কি আছে, অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর। এবার অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর করার জন্য তোমার কাছে কেমন সার্কিট লাগবে,
অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর করার জন্য তোমার কাছে যে সার্কিটটা লাগবে সেটা হচ্ছে তোমার কমন বেস। এটা কি কমন বেস? তো কমন বেস কোনটা, এটা না? তাহলে কমন বেস নিয়ে যাবো। অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর করার জন্য কি লাগবে? কমন বেস লাগবে। অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর করার জন্য তোমার কাছে কি লাগবে? কমন বেস লাগবে। হুম হুম কমন বেস লাগবে। আসলে অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর করি আমরা। হুম ওকে। এবার তোমার অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরটা কিরকম হবে দেখো, একটু আমরা ড্র করি। তোমার এখানে কোনো কারেন্ট কিছু দেওয়ার দরকার নাই, জাস্ট ড্র করো। তোমার এখানের মধ্যে মাথায় রাখতে হবে যে তোমার বেস কালেক্টর যে লুপটা আছে, বেস কালেক্টর লুপ, এখানে থাকে কি আউটপুট। বেস কালেক্টর লুপে গিয়ে থাকে আউটপুট থাকে। বেস কালেক্টর লুপে গিয়ে থাকবে আউটপুট থাকবে। আর বেস এমিটার লুপে গিয়ে থাকবে ইনপুট থাকবে। বেস এমিটার লুপে গিয়ে থাকবে ইনপুট থাকবে। তো এখানের মধ্যে তোমার কি অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর করতে হবে, ঠিক না? আচ্ছা লিখে দেবো উপর, আচ্ছা সমস্যা নেই। অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর কি দিয়ে লেখা হয়? আলফা দিয়ে লেখা হয়। কি দিয়ে লেখা হয়? আলফা দিয়ে লেখা হয়। এটা কিভাবে লিখবা? কালেক্টর বাই এমিটার। আগেরটা কি ছিল? কালেক্টর বাই বেস, এখন কি কালেক্টর বাই এমিটার। তো দোনোটার ক্ষেত্রে কি কালেক্টর উপরে থাকে, দোনোটার ক্ষেত্রে কি উপরে থাকে? কালেক্টর উপরে থাকে। আর একটার ক্ষেত্রে বেস নিচে থাকবে, একটার ক্ষেত্রে কি এমিটার নিচে থাকবে। বোঝা গেছে সেটা? অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর আমরা বুঝছি। তোমাকে এবার যে কোনো তোমাকে কি দেওয়া থাকুক, ট্রানজিস্টর সার্কিট দেওয়া থাকুক, তুমি কারেন্ট গেইনের জন্য এই ফর্মুলা বসাবা, এরপর তোমার অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরের জন্য এই ফর্মুলা বসাবা। বুঝছো? অপেক্ষা করো, কথা বইলো না। এখন অ্যালফা এন্ড বিটা। অ্যালফা কি? অ্যালফা হচ্ছে অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর, আর বিটা কি? কারেন্ট গেইন। এবার তুমি বলছো যে কেন অ্যালফা 1 থেকে ছোট? আমি কি লিখছিলাম মনে আছে? এমিটার কারেন্ট সমান সমান কি? কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট। তাহলে কে বড়, এমিটার কারেন্ট বড় নাকি কালেক্টর কারেন্ট বড়? এমিটার কারেন্ট বড়। তো যদি বড়টা ডিনোমিনেটর হয়, ছোটটা নিউমারেটর হয়, তাহলে ফ্র্যাকশনের ভ্যালু কি হয়? 1 থেকে ছোট হয়। বুঝছো বিষয়টা? ওকে। এবার তোমার এখানের মধ্যে সম্পর্ক আনতে হবে কিসের? অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর আর কারেন্ট গেইনের মধ্যে। ঠিক আছে? তো এটার জন্য তোমার কাছে কি করতে হবে? কারেন্ট গেইনের ইকুয়েশন লিখতে হবে। কারেন্ট গেইন কি? কালেক্টর ডিভাইডেড বাই বেস। কালেক্টর ডিভাইডেড বাই কি? বেস। আচ্ছা হ্যাঁ, তো এটা লিখতে হবে। এরপরে তোমার কাছে লিখতে হবে কি? আলফা, অর্থাৎ অ্যামপ্লিফিকেশন কারেন্টেরটা। এটা কি? কালেক্টর ডিভাইডেড বাই এই এমিটার। অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরে কালেক্টর ডিভাইডেড বাই এমিটার, যেটাই হোক। এবার আমরা আর আমাদের মেইন কাহিনী লিখবো। আমরা কি জানি? এমিটার কারেন্ট সমান সমান কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট। এবার এই দুইটাকে আমরা কি দিয়ে ডিভাইড করে দিব? এই দুইটাকে আমরা ডিভাইড করে দিব, মানে এই ইকুয়েশনের দুই পাশকে আমরা ডিভাইড করে দিব কালেক্টর কারেন্ট দিয়ে। কি দিয়ে ডিভাইড করে দিব? কালেক্টর কারেন্ট দিয়ে ডিভাইড করে দিব। 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 ঠিক আছে? তাহলে এটা যেটা পাইছি, এটা কি আমার আলফা ইনভার্স 1, মানে আলফার উল্টা। আলফার উল্টা না? সহজ ভাষায় 1 বাই আলফা লিখা যায়। এটা হচ্ছে 1। আর এটা কি? বিটার উল্টা। ঠিক আছে? তাহলে এটা কি লিখা যায়? 1 বাই বিটা। কি লিখা যায়? 1 বাই বিটা। ঠিক আছে? ওকে। তো তোমার এখানের মধ্যে যেটা করবা সেটা হচ্ছে, তুমি এখানে 1 বাই আলফা বের করে ফেলেছো, কত হয়? বিটা প্লাস 1 উপরে, ঠিক না? উল্টাই দাও। বুঝা গেছে? এটা হচ্ছে কি আলফা আর বিটার সম্পর্ক। এটা কি আলফা আর বিটার সম্পর্ক। ঠিক আছে? বুঝে গেছে? ওকে। এরপরে যদি তুমি এখান থেকে মানে আলফা সমান সমান বিটার মান দেওয়া আছে, আলফা বের করতে হবে, এভাবে বের করতে পারো। এবার ধরো আলফার মান দেওয়া আছে, বিটা বের করতে হবে, তখন কিভাবে করবা? এখানে কি করবা? এখান থেকে 1 বাই বিটা সমান সমান কি? 1 বাই আলফা মাইনাস 1। ঠিক আছে? এবার দেখো তোমার এখানে মধ্যে 1 বাই বিটা সমান সমান কি হবে?
বিটা সমান সমান কি হবে? ঠিক আছে, বুঝছো? তো বিটা সমান সমান কি আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। ক্লিয়ার? আলফা সমান সমান কি বিটা ডিভাইড বাই বিটা প্লাস 1, আর বিটা সমান সমান কি আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা। ঠিক আছে, বুঝছো বিষয়টা? ওকে, তাহলে এতটুকু আমরা করলাম। এতটুকু করার পরে আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে কি, আমাদের ট্রানজিস্টর যে অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে এই জিনিসটা দেখাতে হবে। ট্রানজিস্টর ইজ অ্যান অ্যামপ্লিফায়ার। আমি কিন্তু অনেক ডিসকাশন এখানে অ্যাভয়েড করে যাচ্ছি, তুমি নিজেও বুঝতেছো, ঠিক না? আমি প্রায় অনেক সার্কিটের মধ্যে কিছুই বুঝাইনি, সার্কিটটা ড্র করে দিলাম। তো কেন বুঝাইনি? কারণ তোমার এখানে বোঝার দরকার নাই। ঠিক আছে, এবার হচ্ছে এমপ্লিফায়ার। হোয়াট ইজ এমপ্লিফায়ার? এমপ্লিফায়ার হচ্ছে যে কি করে, এমপ্লিফাই করে। এমপ্লিফায়ার কি করে? এমপ্লিফাই করে। এমপ্লিফাই মানে কি? ভ্যালু বাড়াই দেওয়া। তো ট্রানজিস্টর কেমন এমপ্লিফিকেশন করবে? ভোল্টেজের এমপ্লিফিকেশন করবে। ঠিক আছে, তোমার ট্রানজিস্টর কি, ট্রানজিস্টরে কি, তোমার ট্রানজিস্টর সার্কিটে কি তোমার দুইটা লুপ থাকে না? একটা লুপের মধ্যে তুমি ধরো 10 ভোল্ট দিছো, অন্য লুপের মধ্যে ধরো তুমি পাচ্ছ 20 ভোল্ট। দেখো, তোমার একটা লুপের মধ্যে তুমি একটা রেজিস্ট্যান্স দিছো, অন্য লুপের মধ্যে আরেকটা রেজিস্ট্যান্স দিছো। এবার এই লুপের মধ্যে তুমি যদি 10 ভোল্ট দাও, তাহলে ওই লুপের মধ্যে ওই রেজিস্ট্যান্স ধরো 20 ভোল্ট তৈরি হচ্ছে। তুমি এখানে মধ্যে ধরো 15 ভোল্ট দিছো, ওখানে ধরো কত তৈরি হচ্ছে? 30 ভোল্ট তৈরি হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে? তোমার এমপ্লিফিকেশন হচ্ছে না? তোমার একটা মানে একটা রেজিস্ট্যান্স কিন্তু ফিক্সড। তোমার লুপ কয়টা? দুইটা। লুপ কয়টা? দুইটা। লুপ দুইটা। তাহলে একটা লুপের রেজিস্ট্যান্স ফিক্স, আর একটা লুপের রেজিস্ট্যান্সটা কি চেঞ্জ করতেছো তুমি। তো যেটা ফিক্সড ওটাতে কি পাবা? আউটপুট। যেটা তুমি চেঞ্জ করতেছো ওটা কি? তোমার ইনপুট। তো তুমি ধরো প্রথমে একটা রেজিস্ট্যান্স বসাইছো, ওটার জন্য 10 ভোল্ট, তোমার ওটার জন্য ধরো 10 ভোল্ট ভোল্টেজ ড্রপ হয়, 10 ভোল্ট ভোল্টেজ ড্রপ হয়। তো যখন এদিকে 10 ভোল্ট ভোল্টেজ ড্রপ হচ্ছে, তখন ওই পারে যেটা আমার ফিক্সড রেজিস্ট্যান্স আছে, ফিক্স যেটা আমি চেঞ্জ করতেছি না, ওখানের মধ্যে ধরো 20 ভোল্ট ভোল্টেজ ড্রপ হচ্ছে। তার মানে ইনপুট হচ্ছে 10, আউটপুট হচ্ছে 20। তাহলে আমার এখানে কি হলো? ভোল্টেজ বাড়লো। এক লুপে ভোল্টেজ আমি 10 বসালে অন্য লুপে ভোল্টেজ কত আসতেছে? 20 আসতেছে। তো অন্য লুপের যে রেজিস্ট্যান্সটা আছে ওটা ফিক্সড, আমি আবারও কি করলাম? ফার্স্ট লুপের রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করে ফেললাম। এবার ধরো আমি কি করলাম? 15 ভোল্টের একটা মানে এমন একটা রেজিস্ট্যান্স বসালাম যেটা 15 ভোল্ট ভোল্টেজ ড্রপ দিবে। এবার ও 15 ভোল্ট ভোল্টেজ ড্রপ দিলে ও কত ভোল্ট দিচ্ছে? ধরো 30 ভোল্ট ভোল্টেজ ড্রপ দিচ্ছে। তাহলে এখানেও কি হচ্ছে? আবার এমপ্লিফিকেশন হচ্ছে। তাহলে এটাই হচ্ছে তোমার এমপ্লিফিকেশন। তোমার এছাড়া বেশি কিছু বোঝার দরকার নাই। তো এর জন্য আমরা একটা সার্কিট ড্র করি। এখন আমি যে সার্কিট দিয়ে বুঝাবো, তুমি ওই সার্কিটটা পরীক্ষায় লিখে চলে আসবে। ঠিক আছে, তুমি মোটামুটি অন্যান্য সার্কিট দিয়ে বোঝাতে পারো, কিন্তু অত বোঝাতে গেলে আসলে মানে অবস্থা খারাপ হয়ে যাবে আর কি, বুঝো নাই? তোমার এখানের মধ্যে আমরা কোনটা কোনটা করবো? আমরা করবো হচ্ছে তোমার কমন এমিটার। কি বলবো? কমন এমিটার। কমন এমিটার হচ্ছে কি এটা। এই চ্যাপ্টার ওই ভালো পারে যে কম পড়ে। এই চ্যাপ্টার ওই ভালো পারে যে এই চ্যাপ্টার ওই ভালো পারবে যে কম পড়বে। যে বেশি পড়বে সে চ্যাপ্টার পারবে না। যে বেশি পড়বে সেই চ্যাপ্টারে কি হবে? ধরা হবে। সেই চ্যাপ্টার কোনো মতে সেন্স মেক করাইতে পারবে না, সেই সব সার্কিট মিলাইতে যাবে। তো তোমার এত এত জ্ঞান তো দরকার নাই, বুঝো নাই? এত জ্ঞান তো কি না, ভালো না। এত জ্ঞান ভালো না। ওকে, হচ্ছে কমন। আচ্ছা, এটা এটা তো কমন ইমিটার না, কমন কালেক্টর। আমি কমন ইমিটার বলে কমন কালেক্টর কেন নিয়ে আনলাম? আমার সমস্যা হচ্ছে আমি কি জানো, কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টর লিখি তো মানে এই সিকোয়েন্সে বলাই। সেই কারণে আমি বারবার কমন কমন যেমন কি বলতেছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি কমন ইমিটার। আর একটু অন্য মানুষ হয়ে গেছি মানুষ হিসেবে। নট প্রেজেন্ট, আচ্ছা, somewhere lost in my thoughts. এই কারণেই তোমাদের সামনে রেকর্ডিং করি, কারণ আমি যদি নিজে নিজে বসি তখন তখন আমি 100 অন্য মানুষ হয়ে যাই, আমি নিজে নিজে রেকর্ড করতে পারি না। আমি যেগুলো এই তোমার কিসে রেকর্ড করবো মানে হোয়াইট বোর্ডে রেকর্ড করবো, এখানে আছে টিভি,
ঠিক আছে? হুম। তো ওই সময়ও কিন্তু কি সামনে স্টুডেন্ট থাকবে, মানে ওই সময় একটা অনলাইন ক্লাস, একদিক দিয়ে একটা অনলাইন ক্লাস চলবে, আরেক দিক দিয়ে একটা ফোনে রেকর্ড হবে। বিষয় হচ্ছে কিছুটা এরকম। তো তোমার এখানের মধ্যে কি এসটা হচ্ছে কি, এটা কি এস, এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। এটা কি অনেকে এস এর মতন লিখে, এস লিখার দরকার নেই, এভাবে দিবা, ঢেউ দিবা, ঢেউ, অল্টারনেটিং কারেন্ট। ঠিক আছে? তোমার এখানে অল্টারনেটিং কারেন্ট থাকবে, এরপরে এখানে কি থাকবে, তোমার একটা ইনপুট থাকবে। কি থাকবে? ইনপুট থাকবে। একটা রেজিস্ট্যান্স থাকবে, যেটা কি ইনপুট। তুমি বারবার কি করবে, এই রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করে অন্য রেজিস্ট্যান্স বসাবা, যেটা কি ইনপুট রেজিস্ট্যান্স। ক্লিয়ার? হ্যাঁ। এরপরে তুমি এখানের মধ্যে কি পাবা, তুমি এখানের মধ্যে একটা আউটপুট রেজিস্ট্যান্স পাবা। কি পাবা? একটা আউটপুট রেজিস্ট্যান্স পাবা, একটা আউটপুট রেজিস্ট্যান্স পাবা, একটা আউটপুট রেজিস্ট্যান্স পাবা, একটা আউটপুট রেজিস্ট্যান্স পাবা। একটা আউটপুট রেজিস্ট্যান্স পাবা। ওকে। তো এটাকে আমরা ধরো এল নাম দিলাম, আর এল। ঠিক আছে? নাম কি দিলাম? আর এল। তো এই যে আর এল আছে, তো মাথায় রাখতে হবে এটা কিন্তু কি না, আমার রেজিস্ট্যান্সটাই আমার ইনপুট না, আমার রেজিস্ট্যান্সের ভোল্টেজটা হচ্ছে ইনপুট। রেজিস্ট্যান্সের ভোল্টেজটাই কি আমার ইনপুট। রেজিস্ট্যান্সের ভোল্টেজটাই হচ্ছে আমার ইনপুট, রেজিস্ট্যান্সের ভোল্টেজটাই হচ্ছে ইনপুট। আর এটাই আমার আউটপুট না, এটার ভোল্টেজটাই হচ্ছে কি আমার আউটপুট, এটার ভোল্টেজটাই হচ্ছে কি আমার আউটপুট। তো এটা কি ভি আউট। বুঝে গেছে বিষয়টা? ওকে, দেখো, তো তোমার যে লুপে ইনপুট আছে ওটাই কি বলা হয় ইনপুট লুপ, যে লুপে আউটপুট আছে সেটাই কি বলা হয় আউটপুট লুপ। এমিটারকে সবসময় কেমন কানেকশন রাখতে হবে? ফরওয়ার্ড বায়াস। আর কালেক্টরকে রিভার্স বায়াস। তো তুমি বলো এখানে এমিটার কি এন না, তো এন এর সাথে কি যোগ করতে হবে? নেগেটিভ এন্ড। কি যোগ করতে হবে? নেগেটিভ এন্ড। ঠিক আছে? এটা এন, কালেক্টরও কি এন, তো কালেক্টরের কাছে রিভার্স বায়াস লাগবে, তাহলে এন এর সাথে কি যুক্ত করো? পজিটিভ এন্ড যুক্ত করো। ক্লিয়ার বিষয়টা? ভেরি গুড। এবার তোমার এমিটার দিয়ে কি বের হবে? কারেন্ট বের হবে, এমিটার দিয়ে কারেন্ট বের হবে। ঠিক আছে? এরপরে তোমার বেস দিয়ে কারেন্ট ঢুকবে, বেস দিয়ে কারেন্ট ঢুকবে। তো বেস দিয়ে কারেন্ট ঢুকে তাহলে এদিক দিয়ে না কারেন্টটা। ওকে। এরপরে তোমার এই ক্ষেত্রে কালেক্টর দিয়েও কি হবে? কারেন্ট ঢুকবে। বুঝছো? ওকে। তো কালেক্টর দিয়েও তোমার এখানে ক্ষেত্রে কি হবে? কারেন্ট যাবে। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো। তোমার এখানের মধ্যে একটা ইনপুট লুপ আছে আর একটা কি আউটপুট লুপ আছে। ইনপুট লুপ কোনটা? যেখানের মধ্যে ইনপুট আছে। আউটপুট লুপ কোনটা? যেখানে আউটপুট আছে। সহজ ভাষা। তো ইনপুট লুপ হচ্ছে আমার এখানে লেফট, আর আউটপুট লুপ হচ্ছে আমার এখানে রাইটের লুপটা। ঠিক আছে? তো তোমার এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, তোমার ইনপুট লুপের মধ্যে, তোমার ইনপুট লুপের মধ্যে যে রেজিস্ট্যান্সটা আছে বা যে রেজিস্ট্যান্সটা আছে ওটা ইনপুট রেজিস্ট্যান্স বলতেছে, কিন্তু মূলত ওটার ভোল্টেজটাই কি, ওটার পোটেনশিয়াল ডিফারেন্সটাই কি আমার ইনপুট। ঠিক আছে? তাহলে ইনপুট লুপে দেখো, ইনপুট লুপে তোমার ইনপুট ভোল্টেজ কত? ইনপুট ভোল্টেজ হচ্ছে তোমার ভি। ভোল্টেজ কিভাবে পাই? ভি ইজ ইকুয়ালস টু আইআর। তাহলে এটার ভিতর দিয়ে কোন কারেন্টটা যাচ্ছে? আইবি। ঠিক আছে? তাহলে আই আর, বুঝছো বিষয়টা? বুঝছো বিষয়টা? ওকে, আশা করি বুঝছো। হ্যাঁ, তো এটা আমরা পড়লাম। তাহলে আমার ইনপুট ভোল্টেজটা কিরকম? এটা কি ইনপুট ভোল্টেজ না? তাহলে আমার ইনপুট ভোল্টেজটা কিরকম? ইনপুট ভোল্টেজটা হচ্ছে যে আমার আইবি ইন্টু আর ইনপুট, আইবি ইন্টু আর ইনপুট, আইবি ইন্টু আর ইনপুট। ঠিক আছে? বুঝে গেছে? ওকে। তো এখানে যদি আমি ডেল আনি, ডেল হচ্ছে একটা অপারেটর। তুমি আমাকে বলো এই যে রেজিস্ট্যান্সটা আছে, আমি যদি ভোল্টেজ আমি মানে ডেল অপারেটরটা আনি, আর ভোল্টেজ চেঞ্জ হচ্ছে, আমার কি চেঞ্জ হবে? কারেন্ট চেঞ্জ হবে, কিন্তু রেজিস্ট্যান্সটা কি হবে না? চেঞ্জ হবে না। কোন একটা ম্যাটেরিয়ালের বা কোন একটা ডিভাইসের রেজিস্ট্যান্স ফিক্স না। তুমি ভি আর আই চেঞ্জ করে কিভাবে বলতেছো যেখানে আমাদের রেজিস্ট্যান্স চেঞ্জ হবে? ঠিক না? রেজিস্ট্যান্স আমার আছে। তাহলে তোমার এখানে যদি ভোল্টেজ চেঞ্জ হয়, কি চেঞ্জ হবে? কারেন্ট চেঞ্জ হবে।
ভোল্টেজ চেঞ্জ হলে কি চেঞ্জ হবে? কারেন্ট চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে তুমি এটা একটা লিখলা এখানের মধ্যে। এরপরে আসো, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে তোমার আউটপুট ভোল্টেজ। আউটপুট লুপে দেখো, আউটপুট লুপের মধ্যে তোমার আউটপুট ভোল্টেজ কত হবে? আউটপুট ভোল্টেজ হবে হচ্ছে তোমার আর এল যেটা আছে, আর এল এর যে ভোল্টেজ ড্রপ সেটাই কি আউটপুট লুপ, ঠিক না? এবার বলো আর এল এর ভোল্টেজ কি হবে? আই আর, আর এল এর ভেতর দিয়ে, হ্যাঁ, আর এল এর ভেতর দিয়ে কোন কারেন্টটা যাচ্ছে? আইসি যাচ্ছে না? তাহলে আমার আউটপুট ভোল্টেজ কি? আইসি আর এল, ঠিক না? এবার আমি যদি এখানে কি করি, ডেল আনি, তাহলে ডেলটা কার কার কাছে বসবে? কারেন্টের কাছে বসবে, কিন্তু আর এল এর কাছে বসবে না, বিকজ রেজিস্ট্যান্স কি ফিক্সড। বুঝা গেছে? রেজিস্ট্যান্স কি ফিক্সড। বলা এতটুকু বুঝছো কিনা? এতটুকু ক্যালকুলেশন যদি বুঝো, তার মানে তোমার 90% কাজ শেষ। ক্লিয়ার বিষয়টা? এবার আমরা এখানে কি করব? আমরা এখানে মধ্যে করব হচ্ছে ভোল্টেজ গেইন। কি করব? ভোল্টেজ গেইন করব, ঠিক আছে? আচ্ছা, ভোল্টেজ গেইন করার আগে আমরা এখানের মধ্যে একটা জিনিস করব, সেটা হচ্ছে আমার এখানে অ্যাম্প্লিফিকেশনের কার্ভটা। এই অ্যাম্প্লিফিকেশনের কার্ভটা হচ্ছে তোমাকে একটা জিনিস শেখাবে। আসো অ্যাম্প্লিফিকেশনের কার্ভটাতে আসি আমরা। অ্যাম্প্লিফিকেশনের কার্ভটা আসি, এদিকে দেখো, এদিকে দেখো। ধরো তোমার অ্যাম্প্লিফিকেশনের কার্ভটা হচ্ছে এরকম। আগে তোমার তোমার ধরো ভোল্টেজটা এরকম, যেহেতু তোমার এটা কি অল্টারনেটিং কারেন্ট ছিল, কেমন কারেন্ট ছিল? অল্টারনেটিং কারেন্টে যেভাবে তোমার কারেন্টের মানটা চেঞ্জ হয়, ঠিক সেভাবে কিসের মান চেঞ্জ হয়? তুমি একটু ভালো করে দেখো, তোমার এখানে অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে? তোমার এখানে কিসের মান চেঞ্জ হচ্ছে? কারেন্টের মান চেঞ্জ হচ্ছে। তো এক এক কারেন্টের জন্য তুমি এখানে কি পাচ্ছ? এক এক ভোল্টেজ পাচ্ছ, ঠিক না? তোমার এখানে কি এক এক ভোল্টেজ পাওয়া যাচ্ছে। তুমি ভোল্টেজের ট্রেনটাকে তুমি কি একটা ওয়েভ দিয়ে এক্সপ্রেস করতে পারতেছো। ভোল্টেজের ট্রেনটাকে তুমি একটা ওয়েভ দিয়ে এক্সপ্রেস করতে পারতেছো। ওকে, ওকে। এবার এগুলো, এটা কি হবে? এটা অ্যাম্প্লিফাইড হবে। কি হবে? অ্যাম্প্লিফাইড। অ্যাম্প্লিফাইড হওয়া মানে কি? অ্যাম্প্লিফাইড হওয়া মানে হচ্ছে যখন এখানে ভোল্টেজ এত, তখন অন্য লুপের মধ্যে ভোল্টেজটা আরো অনেক বেশি। এখন দেখো, এটার জন্য অন্য লুপে যে ভোল্টেজটা আসবে সেটা হচ্ছে এটা। এটার জন্য অন্য লুপে যে ভোল্টেজ আসবে সেটা হচ্ছে এটা। তো কিছু কি দেখতেছো? ডিরেকশন কিন্তু চেঞ্জ হচ্ছে। ডিরেকশন কি অপোজিট না পুরোপুরি? পুরোপুরি অপোজিট, পুরোপুরি অপোজিট। তো কেন অপোজিট? বিকজ তোমার এখানে একটা মাইনাস আছে, এখানে একটা কি আছে? মাইনাস আছে। বুঝছো? মাইনাস আছে একটা। এবার তোমার কাছে এখানের মধ্যে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে তোমার ভোল্টেজ গেইন। কি বুঝতে হবে? ভোল্টেজ গেইন। ভোল্টেজ গেইন বুঝতে হবে। ভোল্টেজ গেইন বুঝতে হবে। ভোল্টেজ গেইন কিভাবে পাবো? ভোল্টেজ গেইন পাবো হচ্ছে এভাবে, আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ। এবার দেখো আউটপুট ভোল্টেজ কত? মাইনাস ডেল সি, সরি ডেল আইসি আর মাইনাস ডেল আইসি আর এল। আর ইনপুট ভোল্টেজ কি? ডেল আইভি আর ইন। তো আইসি বাই আইভি এটা কি? কারেন্ট গেইন। আইসি বাই আইভি এটা কি? কারেন্ট গেইন। তাহলে আমি এখানে কি লিখতে পারি? মাইনাস কারেন্ট গেইন উপরে কি তোমার আউটপুট লুপের রেজিস্ট্যান্স, নিচে কি তোমার ইনপুট লুপের রেজিস্ট্যান্স। ঠিক বুঝছো? ক্লিয়ার? তো ট্রানজিস্টর যে অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে এটা বুঝছো? আসলে বাস্তব কথা কি জানো, আমি তোমাকে কি করছি? আমি তোমার দুনিয়ার ইতিহাসে সবচেয়ে বড় শর্টকাট শিখাইছি।
তুমি কোনো কিছু না বুঝে এখন চারা পাও কিভাবে দেখো, তুমি এই প্রশ্নটা একটু ভালো করে দেখো। ট্রানজিস্টর ইজ অ্যান এমপ্লিফায়ার, এটা তোমার থেকে চাওয়া হয়েছে। তোমাকে আমি কি বলছি, আগে ভাগে কি করবা, কমন এমিটার ট্রানজিস্টর ড্র করবা, কমন এমিটার ট্রানজিস্টর সার্কিট ড্র করবা। ড্র করছো, সবসময় মাথায় রাখবে যে এমিটার থেকে কারেন্ট বের হয়, বেজের মধ্যে কারেন্ট ঢুকে। এমিটার থেকে কারেন্ট বের হয়, বেজ থেকে কি হয়, কারেন্ট ঢুকে। এবার এমিটার থেকে যদি কারেন্ট বের হয়, বেজের মধ্যে যদি কারেন্ট ঢুকে, আমরা কি জানি এমিটার কারেন্ট সমান সমান কি, বেজ কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট না? যেটা কখন সম্ভব, যখন এমিটার কারেন্টটা ইনকামিং আর বেজ আর কালেক্টর আউটগোয়িং। বুঝা গেছে? তো এমন সময় দেখো আমি তোমাকে বলি বিষয়টা, তোমার আমরা কি জানি সবসময় এমিটার কারেন্ট সমান সমান কি, বেজ কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট না? তো তুমি বলবা যে ভাই বুঝলাম এমিটার কারেন্ট সবসময় বের হয়, বেজ কারেন্ট সবসময় বেজের ভিতর ঢুকে, তো কালেক্টর কারেন্ট নিয়ে ভাই আমি করবোটা কি? কালেক্টর কারেন্ট নিয়ে কি করবা, তুমি চিন্তা করবা এমিটার কারেন্ট সমান সমান কি, বেজ কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। তার মানে তোমার এই যে জাংশন আছে, এই জাংশনের মধ্যে এমিটার কারেন্ট আসতেছে, বেজ কারেন্ট যাচ্ছে, তার মানে কি কালেক্টর কারেন্টও কি যাবে। বুঝছো? তাহলে আশা করি তোমার এই ডিরেকশন নিয়ে কোনো প্যারা নেই, তুমি ডিরেকশন দিয়ে দিছো। আর তুমি কি জানো তোমার এখানে দুইটা লুপ আছে, একটা লুপকে আমরা বলবো ইনপুট লুপ, আর একটা লুপকে বলবো আমরা আউটপুট লুপ। এবার আমরা এখানে ইনপুট লুপ চুজ করি কি, বেস এমিটার লুপটা, এটা হচ্ছে তোমার কি ইনপুট লুপ। আউটপুট লুপ কোনটা চুজ করি, কালেক্টর এমিটার লুপটা। ঠিক আছে? তো ইনপুট লুপের মধ্যে আমরা কি দিব, একটা অল্টারনেটিং কারেন্ট দিব। ইনপুট লুপের মধ্যে আমরা কি দিব, একটা ইনপুট রেজিস্ট্যান্স দিব। আউটপুট লুপে আমরা কি দিব, একটা রেজিস্ট্যান্স দিব। ঠিক আছে? এবার দেখো আমরা যদি এটা চেঞ্জ করতে থাকি, এটার মান এক এক সময় এক একটা বসাই, তো এটার প্রথমে একটা মান বসাবো, তখন এখানের মধ্যে ভোল্টেজ যদি V1 আসে, তাহলে এখানে ধরো ভোল্টেজ আসতেছে 5V1, মানে এখানে যা আসছে তার কি 5 গুণ। এরপরে ধরো তুমি কি করতেছ, এরপরে ধরো তুমি এখানের মধ্যে একটা রেজিস্ট্যান্স বসাচ্ছ কি R2, এর জন্য ভোল্ট আসতেছে ধরো V2, তাহলে এখানে কত আসতেছে, ধরো এখানে ধরো 6V2 আসতেছে। হ্যাঁ, আমি জাস্ট তোমাকে কি বুঝাচ্ছি যে তোমার এখানে যে ভোল্টেজ আসবে তার কয়েক গুণ বেশি ভোল্টেজ এখানে আসবে। তার মানে এখানে হচ্ছেটা কি, এই রেজিস্ট্যান্সটা ফিক্স আছে, তুমি এখানে একটা রেজিস্ট্যান্স এক একটা রেজিস্ট্যান্স বসাচ্ছ, প্রতিটা রেজিস্ট্যান্সের জন্য একটা ভোল্টেজ ড্রপ পাচ্ছ, তুমি এখানের মধ্যে আরো বড় ভোল্টেজ ড্রপ পাবা। তো ভোল্টেজ ড্রপ এখানে যা এখানে তার চেয়ে বেশি, এটাকে কি বলা হয়, এমপ্লিফিকেশন। এমপ্লিফিকেশন কি বলা হয় এটাকে, এমপ্লিফিকেশন। ঠিক আছে? এবার এটার ভোল্টেজ ড্রপ কি, এটার ভোল্টেজ ড্রপ কি, V ইকুয়ালস টু কি IR হয় না? এটার ভোল্টেজ ড্রপ কি, এটার ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে ইনটু এটা রেজিস্ট্যান্স। ঠিক আছে? এটার ভোল্টেজ ড্রপ কি, এটার ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে ইনটু এটার রেজিস্ট্যান্স। ক্লিয়ার বিষয়টা? এবার দোনো ক্ষেত্রে জাস্ট ডেল্টা নিয়ে আনবা আপনি। ঠিক আছে? ডেল্টা বসাই দিবা। ডেল হচ্ছে অপারেটর, ডেল কি অপারেটর। তুমি বামে যদি ডেল বসো, তোমার ডানেও কি করতে হবে, ডেল বসাইতে হবে। এবার ডেল তুমি কাজ কার সামনে বসাবা, যারা চেঞ্জ হতে পারতেছে। তুমি এখানের মধ্যে একটা ডিভাইস বসাইছো, এখানে একটা ডিভাইস বসাই, এবার ডিভাইসের রেজিস্ট্যান্স তো সেমই, কারেন্ট যেটা হোক ভোল্টেজ যেটা হোক, এগুলো চেঞ্জ হবে না। তাই বলে আমরা রেজিস্ট্যান্সের আগে কি বসাই নাই, একবারও ডেল বসাই নাই। এরপর আমরা কি বের করব, এরপর আমরা কার্ভ দেখলাম। আচ্ছা, কার্ভ একটা কিরকম হবে, এরকম হবে, আরেকটা কার্ভ কি হবে, উল্টা হবে। এখন তোমার এমপ্লিফাইড ভোল্টেজের কার্ভ উল্টা কেন হয়, কারণ এমপ্লিফাইড ভোল্টেজটা নেগেটিভ ইন ভ্যালু হয়, নেগেটিভ ইন ভ্যালু হয়। ঠিক আছে? এরপরে আসো, এরপর আমার ভোল্টেজ গেইন কি হবে, আউটপুট ভোল্টেজ ডিভাইড বাই ইনপুট ভোল্টেজ। এরকম করলে তোমার এখানের মধ্যে কারেন্ট গেইনটা আসতেছে। ক্লিয়ার বিষয়টা? ক্লাসে এতটুকুই রাখি।